এক্সকিউজ মি, এটা অফিস, কোনো পার্ক না যে আপনি যখন তখন চলে আসবেন। সরি ম্যাম, আর এমন হবে না। মানুষের জীবনে ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট মিস্টার ঈশান। ডিসিপ্লিন মেনে কাজ না করলে জীবনে কোনো কিছুই সম্ভব নয়। জি ম্যাম, আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল তাই। আপনি নিশ্চয়ই কলেজ ভর্তিতে পড়া কোনো ছেলে নয় যে এখনো আগের মতো ঘুম থেকে দেরিতে উঠবেন। আসলে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আপনি এখনো নিশ্চয়ই বাচ্চা নয় যে ভুল করে সরি বললে ক্ষমা পেয়ে যাবেন। জি ম্যাম, আজ থেকে খেয়াল রাখবো, আর লেট হবে না। যান, ক্লাস করুন। আমার কোম্পানিতে কোনো রকম ইনডিসিপ্লিন মানুষ সহ্য করব না। ঈশান চলে গেল ডেস্কের বাইরে। আজ অফিসে বসের মেয়ের আসার কথা ছিল। উনি যে বস ঈশান বুঝতে পারলো। কাল অবশ্য মালিক জানিয়েছিল যে সে আজ থেকে আর আসবে না, তার অফিসের দায়িত্ব তার মেয়ে নিবে। এখন তো দেখতে পেল তার মেয়ে কি রাগী। এখন থেকে বোধহয় ঈশানের আরামের কাজ হারাম হয়ে গেল। ঈশান চুপচাপ মাথা নিচু করে ডেস্কে গিয়ে বসলো। ঘাড়ের পেছনে যেন রাগের আগুন ছুঁয়ে গেছে। প্রথম দিনই নতুন বসের সামনে এরকম লজ্জা। আজ অফিসের মালিকের মেয়ের যোগ দেওয়ার কথা ছিল। সবাই সকাল থেকে তার অপেক্ষায়। শুনেছিল উনি নাকি বেশ কড়া স্বভাবের, একদম নিয়মের মানুষ। এখন চোখে দেখা যাচ্ছে কথাটা সত্যি, ভুল নয়। ঈশান চুপচাপ কম্পিউটার অন করে বসে আছে। মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে বসের কেবিনের কাছের ওপারে। মেয়েটার মুখে একটা অদ্ভুত গাম্ভীর্য, ঠোঁট সবসময় শক্তভাবে চেপে আছে, যেন হাসতে ভুলে গেছে। হঠাৎ পাশের কলিগ রাফি এসে কানে কানে বলল, ভাই প্রথম দিনেই ম্যাডামের নজরে পড়ে গেছেন দেখছি। নজরে পড়েছি মানে ভাই আজকে ওনার মুড খুব খারাপ মনে হয়, আপনাকেই আগে ডাকলো। আপনার জায়গায় আমি হলে ভয় অফিস ছাড়তাম। ভাগ্য খারাপ রে, প্রথম দিনে এমন ঝামেলা। সাবধান থাকবেন ভাই, এই ম্যাডাম নাকি নিজের নিয়মে চল, ভুল করলেই ছাটাই। বুঝলাম, মানে এখন থেকে নিঃশব্দে কাজ করাই বুদ্ধিমানের কাজ। রাফি চলে গেল। ঈশান কিছুক্ষণ চুপচাপ বসে রইল। কিবোর্ডে আঙ্গুল রাখলেও মনটা যেন অন্য কোথাও। এই মেয়েটার মধ্যে কিছু একটা আছে অদ্ভুত। এরকম পরিস্থিতি চোখে চোখ পড়লে বুকের ভিতর কেমন হালকা কাঁপুনি লাগে, কিন্তু সে ভাবনাটা তাড়াতাড়ি ঝেড়ে ফেলল। নতুন বস, অত ভাবার কিছু নাই। মিস্টার ঈশান, আমার ডকুমেন্টস গুলো কোথায়? জি ম্যাম, এখনই দিচ্ছি। দেরি করবেন না, আমি অল টাইম কাজ পছন্দ করি। ঠিক আছে ম্যাম। তুলির চোখ এক মুহূর্তের জন্য থেমে গেল ঈশানের মুখের দিকে। চেনা কিছু কি খুঁজে পেল? না, সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল সে। দুপুর 12টা। পুরো অফিস এখন নিস্তব্ধ, শুধু কিবোর্ডে টুকটাক শব্দ আর মাঝে মাঝে ফোনের রিংটোন। তুলি কেবিন থেকে বেরিয়ে চারপাশে তাকালো, চোখে একরকম তীক্ষ্ণ মনোযোগ, যেন প্রতিটা গুণ পরখ করছে। মিস্টার ঈশান, জি ম্যাম, বলুন। আমি আজকে প্রথম এসেছি। অফিসের ভেতরের কাজগুলো সম্পর্কে ভালোভাবে জানি না। আপনি কি একটু বুঝিয়ে দিতে পারেন কোথায় কোন কাজ হয়, কে কোন দায়িত্বে আছে? অবশ্যই ম্যাম, আসুন আমি দেখাচ্ছি। ঈশান ধীরে ধীরে সামনে হাঁটলো, তুলি তার পাশে। অফিসের ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে ঈশান ব্যাখ্যা দিচ্ছিল একেবারে বিস্তারিত ভাবে, যেন স্কুলের শিক্ষক ছাত্রকে বুঝিয়ে দিচ্ছে। এই পাশের সেকশনটা ডিজাইন টিমের ম্যাম, ওরা প্রোডাক্টের লেআউট নিয়ে কাজ করে। আর ওইদিকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সব বিল, বেতন, কস্ট ক্যালকুলেশন ওখানেই হয়। তা মার্কেটিং টিমটা কোথায়? এইদিকে ম্যাম, ওরা নতুন প্রজেক্টের প্রেজেন্টেশন রেডি করছে। আপনি চাইলে আমি ওদের কাজও দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, দরকার হবে। আমি চাই প্রতিটা কাজ আমার নজরে থাকুক। নিশ্চয়ই ম্যাম, আপনি একবার পুরো প্রক্রিয়া দেখে নিলে বুঝতে সহজ হবে। তারা ধীরে ধীরে প্রতিটা সেকশন ঘুরে দেখছিল। তুলির চোখে কঠোরতা থাকলেও মাঝে মাঝে ঈশানের দিকে তাকালে একটা অদ্ভুত দৃষ্টি, না রাগী না কোমল, কিন্তু যেন কোথাও গভীর কিছু খুঁজছে। আপনার কাজের জায়গাটা তো এই, তাই না? জি ম্যাম, এখানেই বসি। এই রিপোর্টগুলো মূলত আমার দায়িত্বে থাকে। আপনি এখানে কতদিন ধরে আছেন? প্রায় 2 বছর ম্যাম। 2 বছর কম সময় না। নিশ্চয়ই কোম্পানির সব দিক আপনি ভালো জানেন। চেষ্টা করি যতটা পারি ঠিকভাবে করতে। ভালো, আমি কাজের ক্ষেত্রে পারফেকশন চাই। ভুল হলে আমি সেটা সহজে মেনে নিতে পারবো না। বুঝেছি ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু সঠিকভাবে হ্যান্ডেল করব। ঠিক আছে মিস্টার ঈশান, এখন আপনি নিজের কাজে ফিরুন।
বিকেলে মিটিং আছে, আমি চাই আপনি উপস্থিত থাকবেন। জি ম্যাম, অবশ্যই থাকবো। তুলি কেবিনে ঢুকে দরজাটা বন্ধ করলো। ঈশান নিঃশব্দে নিজের চেয়ারে ফিরে বসলো। বিকেল 4টা, মিটিং রুমে এখন টান টান উত্তেজনা। কাছের টেবিলে সাজানো পানির বোতল, ল্যাপটপ ফাইল আর বড় স্ক্রিনে কোম্পানির প্রেজেন্টেশন স্লাইড ঘুরছে ধীরে ধীরে। তুলি চেয়ারে বসে শান্তভাবে অপেক্ষা করছে ক্লায়েন্টদের জন্য। তার মুখে সেই পরিচিতি কঠোর ভঙ্গি, যেন ভুলের কোনো জায়গা থাকবে না আজ। দরজা খুলে ভিতরে ঢুকলো 3 জন ক্লায়েন্ট। তাদের স্বাগত জানিয়ে ঈশান এগিয়ে গেল সামনের দিকে। গুড আফটারনুন স্যার, প্লিজ সিট নিন। গুড আফটারনুন মিস্টার ঈশান, আমরা আজকের প্রস্তাবটি শুনতে আগ্রহী। অবশ্যই স্যার, আমাদের নতুন প্রজেক্ট ভিশন 360 মূলত কাস্টমার রিচ বাড়ানোর পাশাপাশি মার্কেট গ্রোথ 25% পর্যন্ত বাড়াবে। স্ক্রিনে একে একে প্রেজেন্টেশন স্লাইড ঘুরছিল। ঈশানের কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে মনোযোগ। প্রতিটি গ্রাফ, প্রতিটি বিশ্লেষণ সে এমনভাবে ব্যাখ্যা করছিল যেন বছরের পর বছর ধরে এই প্রজেক্টে কাজ করেছে। তুলি টেবিলের উপরে বসে নীরবে দেখছিল। কোনো অপ্রয়োজনীয় কথা নয়, কোনো হোঁচট নয়, সবকিছু পরিপাটি, স্পষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশাদার। মিস্টার ঈশান দারুণভাবে প্রেজেন্ট করেছেন। আমি তো ভেবেছিলাম আপনি নতুন কেউ। ধন্যবাদ স্যার, কাজটাকে নিজের দায়িত্ব মনে করেই করি। আমরা প্রপোজালটা খুব পছন্দ করেছি। আমি মনে করি ডিলটা আমরা ফাইনাল করতে পারি। থ্যাংক ইউ স্যার, আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ দেওয়ার চেষ্টা করব। মিটিং শেষ হলো সাফল্যের মধ্য দিয়ে। ক্লায়েন্টরা হাসি মুখে বেরিয়ে গেল। রুমে কিছুক্ষণের নীরবতা। তুলি চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর ঈশানের দিকে তাকিয়ে বলল, গুড জব মিস্টার ঈশান, আজকের প্রজেক্টটা বেশ ইমপ্রেসিভ ছিল। মনে হচ্ছে আপনি নিজের কাজে অনেক মনোযোগ দিচ্ছেন। থ্যাংক ইউ ম্যাম, চেষ্টা করি সব সময় নিজের জায়গা থেকে সেরাটা দিতে। বলতেই হয় বেশ পরিবর্তন হয়েছে আপনার মধ্যে। মানুষ সব সময় একরকম থাকে না ম্যাম, বয়সের সাথে সাথে পরিবর্তন এমনিতেই চলে আসে, শুধু কেউ সেটা বোঝে না কিংবা বুঝলেও মানতে চায় না। কথাটা খারাপ বলেননি। পরিবর্তন যদি ইতিবাচক হয় তাহলে সেটাই তো আসল উন্নতি। একদম ঠিক বলছেন ম্যাম। তুলির ঠোঁটে এক মুহূর্তের জন্য ছোট্ট হাসি ফুটে উঠল। তারপর দ্রুত নিজেকে সামলে নিল। রুমের ফাইলগুলো গুছিয়ে নিল। গলায় সেই আগের কঠিন ভাব ফিরে এলো। ঠিক আছে মিস্টার ঈশান, আজকের মতো এখানেই শেষ। কাল সকাল 10টায় আবার মিটিং আছে, সময় মতো চলে আসবেন। অবশ্যই ম্যাম। ঈশান নিজের ফাইল নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তুলি একবার জানালার দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল। তারপর ধীরে ধীরে কেবিনে ফিরে গেল। অফিসের ঘড়িতে তখন বিকেল 5টা বাজে। আজকের দিনটা সফল ছিল, কিন্তু কেমন যেন একটু আলাদা। বিকেল 5:30। অফিসের দরজাগুলো এক একে বন্ধ হচ্ছে। সবই দিনের কাজ শেষ করে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে। বাইরে নরম বাতাস বইছে। রাস্তায় গাড়ির হর্নে মিশে যাচ্ছে ক্লান্ত দিনের শব্দ। ঈশান নিজের ব্যাগটা কাঁধে তুলে দরজার দিকে হাঁটতে লাগলো। ঠিক তখনই পাশ থেকে রাফি এসে পাশে দাঁড়ালো। কি ঈশান ভাই, সকালবেলায় তো ম্যাডাম আগুনের মতো রেগেছিল, আর এখন দেখি হাসি মুখে থ্যাঙ্কসও জানালো। ব্যাপার কি বলুন তো? আরে ভাই, বড় লোকদের নীতি জানে না নাকি? সকালে রাগ দেখানোই ওদের পাওয়ার, আর বিকেলে ডিল হলে হাসি দেখানোই ওদের কৌশল। মানে বুঝলাম, এখন আপনি ম্যাডামের ভালো বইয়ে চলে গেছেন। ভালো বয়ে না ভাই, ডিলটা ফাইনাল হয়েছে, ওদের ইনকাম বেড়েছে, তাই মুখে মিষ্টি কথা। কাল যদি কোথাও আমার সামান্য ভুল হয় তখন আবার সবার সামনে অপমান করবে। এটাই বড় লোকদের নিয়ম। ভাই আপনি কিন্তু একদম ভুল বলেন। আমাদের মতো ছোট লোকেরা ভুল করলে চাকরি যায়, ওরা ভুল করলে সেটা পলিসি চেঞ্জ হয়েছে। একদম ঠিক বলেছেন রাফি ভাই, আমরা শুধু কাজ করি আর ওরা কৃতিত্ব নেয়। দুজন ধীরে ধীরে অফিসের দরজা পেরিয়ে বাইরে এলো। আকাশে তখন হালকা লালচে আলো। দিন প্রায় শেষ। ঈশানের মুখে নিরাশার ছাপ, কিন্তু চোখে একরকম দৃঢ়তা, যেন সে জানে নিজের কাজ মানেই একদিন তার পরিচয় হবে, কারো পদবি না। বাইরে নেমে রাফি রিক্সা ধরলো। ঈশান একা হাঁটতে লাগলো রাস্তার পাশে, হাতে পাইল, কাঁধে ক্লান্তি, আর মনে শুধু একটা কথা ঘুরছে। বড় লোকদের নীতি হয়তো বদলাবে না, কিন্তু আমি আমার কাজের পথে থামবো না।
রাফি চলে গেল। ঈশান নিঃশব্দে পার্কিং এ গেল, বাইকে উঠলো। মাথায় ঘুরছে অফিসের আজকের দিনের দৃশ্যগুলো। একসময় সে ফিসফিস করে নিজেকেই বলল, সবাই ভাবে আমি আগের মতো আছি, কিন্তু কেউ জানে না সময় মানুষকে কতটা বদলে দেয়। বাড়ির গেট খুলতেই পরিচিত গন্ধটা নাকে এলো। মায়ের রান্নার ঘ্রাণ। ঘরের আলো নিভু নিভু করছে। মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। ঈশান ঢুকতেই মা তাকিয়ে বললেন, কিরে বাবা, তোর মুখটা এত ছোট হয়ে আসছে কেন রে? কিছু হয়েছে নাকি? না মা, তেমন কিছু না। অফিসের কাজের প্রেশার ছিল তো, তাই একটু ক্লান্ত লাগছে। আগেও তো অনেক প্রেসার যেত তোর, কিন্তু আজকে তোকে অন্যরকম লাগছে রে। মন খারাপ আছে নাকি? না মা, তুমি ভুল বুঝছো। আসলে আজ মিটিং হ্যান্ডেল করতে হয়েছে, একটু বেশি পরিশ্রম লেগেছে, তাই এমন লাগছে। কিছু না, সত্যি। ঠিক আছে বাবা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি কিছু গরম করে দিচ্ছি, খেয়ে নিস। সারাদিন না খেয়ে কাজ করিস। আচ্ছা মা, এখনই আসছি। ঈশান নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালো। নিঃশব্দে বলল, নিজেকে শক্ত রাখতেই হবে, অতীত ভুলে যেতে হবে, এখন শুধু কাজ। আয়নার ওপারে যে ছেলেটা তাকিয়ে আছে তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে জমে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন অনেকে না বলা কথা সেখানে আটকে আছে। রাতটা ছিল একদম শান্ত। বাইরে হালকা বাতাস পদ্মগুলো তুলছে। রান্নাঘর থেকে মশলার গন্ধ ভেসে আসছে। ঈশান ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলো। মা গরম গরম ভাত, ডাল ভাজি আর মাছের ঝোল এনে টেবিলে রাখলেন। এই নে বাবা, একটু গরম গরম খা। সারাদিনের পরিশ্রমে তোর শরীরটা শুকিয়ে যাচ্ছে দেখছি। আহারে মা, আমি তো ঠিক আছি, তুমি বরং বসো, আমি খাই। মা চুপচাপ চেয়ার টেনে বসলেন। কিছুক্ষণ ঈশানকে খেতে দেখলেন, তারপর হঠাৎ বললেন, বাবা, একটা কথা বলবো, রাগ করিস না জানো। বলো মা, এমন কি কথা? তুই এখন বড় হয়েছিস, বয়সও তো কম হলো না রে বাবা। অফিসের কাজ, ক্যারিয়ার সবই তো এখন মোটামুটি ঠিকঠাক। ভালো একটা কোম্পানিতে চাকরি করিস, সংসারের দায়িত্ব সুন্দর করে সামলাচ্ছিস, কিন্তু একটা জায়গায় এখনো শূন্যতা আছে, বুঝলি? ঈশান একটু হেসে মাথা নিচু করে ভাত মেশাতে লাগলো। সে বুঝতে পারছে মা কি বলতে পারে, তারপরও মায়ের মুখে শোনার জন্য বলল, কোন জায়গাটা মা? বিয়ে রে বাবা, তুই কবে পর্যন্ত একা থাকবি বলতো? আমি এখনো ঠিক বুঝতে পারি না তুই কাকে পছন্দ করিস, কাকে করিস না। কিন্তু এভাবে একা থাকা ঠিক না। একটা সংসার, একটা মানুষ দরকার যে তোকে বুঝবে, তোর পাশে থাকবে। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। চামচে ভাত তুলে থেমে গেল হাতটা। মনে পড়লো কিছু পুরনো দিন, যেগুলো সে চাই মুছে ফেলতে, কিন্তু এখনো মুছে যায়নি। মা, আমি তো বলেছিলাম না, আগে ক্যারিয়ারটা একটু গোছাই, তারপর ভাববো। হ্যাঁ বাবা, তাই তো বলছি, এখন তো গুছিয়ে নিয়েছিস, আর কত গুছাবি বলতো? তুই তো নিজের সবকিছু নিজের মতো করে ঠিক করে নিয়েছিস। এবার আমি চাই তুইও সুখে থাকিস। একটা বউ আন, ঘরে একটু হাসি খুশির শব্দ হোক। করবো মা, খুব শিগগিরই করব। তুমি এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে সময় মতো। তাই নাকি? তুই এমন করে শান্তভাবে বললি, যেন মনে হচ্ছে কোথাও কিছু আছে। না মা, কিছুই না, শুধু কাজের ব্যস্ততা কমলেই দেখবে আমি তোমার পছন্দের মেয়ে নিয়েই বিয়ে করব। আল্লাহ তোর মুখে ফুলচন্দন পড়ুক বাবা, আমি শুধু চাই তুই সুখে থাকিস। মা হাত বাড়িয়ে ঈশানের মাথায় হাত রাখলেন। ঈশানের ঠোঁটে একটুখানি হাসি ফুটলো, কিন্তু সেই হাসির ভিতরে একটা গভীর নীরবতা লুকিয়ে আছে, যা কেবল সেই জানে। খাওয়া শেষ করে ঈশান জলের গ্লাস হাতে নিয়ে জানালার দিকে তাকালো। চাঁদ, বাইরের চাঁদটা ঝলমল করছে। মৃদু স্বরে সে বলল, সুখ সেটা তো সবার জন্য একরকম হয় না মা। তারপর ধীরে ধীরে চেয়ার থেকে উঠে রুমে চলে গেল। বিছানায় বসে ফোন খুলে দেখলো অফিসের নোটিফিকেশন। স্ক্রিনে তুলির নাম ভেসে উঠল। টুমোরোজ ক্লায়েন্ট রিভিউ শিডিউল কনফার্মড। ঈশানের চোখে এক মুহূর্তের জন্য থেমে গেল সেই নামটাই। ঠোঁটের কোণে একটুখানি হাসি আর মনের এক অজানা দোলা, যেটা সে চায় না কেউ টের পাক। রাতটা ছিল নরম আলোয় ভরা। তুলির বাড়ির ডাইনিং টেবিলে সুন্দর করে খাবার সাজানো। টেবিলের উপরে ধোয়া ওঠা গরম ভাত, ডাল, চিকেন রোস্ট আর সালাদের গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। তুলি চুপচাপ বসে খেতে লাগলো। তার বাবা মা দুজনের মুখে হালকা হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে আছেন।
তো মা, অফিসের প্রথম দিন কেমন গেল? সবকিছু ঠিকঠাক ছিল তো? ভালোই ছিল বাবা, খারাপ না। একটু ব্যস্ততা ছিল, তবে সব মিলিয়ে ঠিকই সামলেছি। এই তো প্রথম দিনেই ভালো গেল, এটা অনেক বড় ব্যাপার মা। সবাই তো নতুন জায়গায় গিয়ে অস্থির হয়ে পড়ে। অফিসের লোকজন কেমন? কেউ কোনো সমস্যা করলো না তো? না বাবা, সবাই খুব ভালো ব্যবহার করেছে, কেউ কোনো অসুবিধা তৈরি করেনি। জানো মা, ওই যে ঈশ্বর নামে ছেলেটা আছে, ও কিন্তু খুব ভালো ছেলে। আমি আগেই দেখেছি, ওর মধ্যে এক ধরনের শান্ত মনোযোগ আছে, কাজটা খুব যত্ন নিয়ে করে। তুলি এক মুহূর্ত থেমে বাবার দিকে তাকালো, মুখে হালকা বিস্ময়, কণ্ঠে মৃদু কৌতূহল। বয়স তো ওর খুব বেশি না, তাই না বাবা? এত দায়িত্বশীল হলো কিভাবে? জানি না মা, কিন্তু আমি বুঝি ওর ভেতরে আলাদা কিছু আছে। ছেলেটা চোখে দেখি এক ধরনের আগ্রহ আছে, যেন জীবনে কিছু বড় করতে চায়, নিজের জায়গা নিজে তৈরি করতে চায়। আজকালকার ছেলেদের মতো নয় ও। হ্যাঁ রে, আজকালকার ছেলেরা তো শুধুমাত্র মোবাইল আর সোশ্যাল মিডিয়াতে মগ্ন থাকে, কিন্তু শুনছি ঈশানটা নাকি বেশ সিরিয়াস ছেলে। ঠিকই বলেছো মা। অফিসে কাজের সময় দেখলাম ওর প্রেজেন্টেশনও বেশ ভালো, আত্মবিশ্বাস আছে আর নিজেকে ধরে রাখতে জানে। হ্যাঁ মা, ঠিক এই ধরনের মানুষই একদিন বড় কিছু হয়। ওর মধ্যে নীরব একটা আগ্রহ আছে, নিজের পথ চলার মতন পথ তৈরি করেছে। দেখেই বোঝা যায় মনোযোগী মানুষ। খাওয়া শেষ করে তুলি গ্লাসে পানি খেয়ে চুপচাপ উঠে গেল। ঘরে ঢুকে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। হালকা হাওয়ায় পর্দাটা উঠছে, মনের অজান্তেই ভেসে উঠল অফিসের বিকেলে সেই মুহূর্ত, যখন ঈশান শান্ত গলায় বলেছিল, মানুষ সবসময় একরকম থাকে না ম্যাম, সময়ের সাথে পরিবর্তন এমনিতেই আসে। তুলি নিজের অজান্তেই হালকা একটা নিঃশ্বাস ফেল, তারপর মুখটা শক্ত করেই বলল, না, ও আমার জীবনে শুধুই একজন স্টাফ, এর বেশি কিছু নয়। তারপর ধীরে ধীরে ঘরের আলো নিভিয়ে দিল। বাইরের চাঁদের আলো ততক্ষণে জানালার ধারে পড়ছে। দুইটা অচেনা হৃদয়, যারা একসময় ছিল কাছাকাছি, আজ অফিসের দূরত্বে বাধা। সকালের হালকা আলোয় আলো পড়ছে অফিসের কাছে জানালা দিয়ে। অফিসে এখনো পুরোপুরি জমজমাট হয়নি, কিন্তু এক কোণে ডেস্কে মনোযোগ দিয়ে ফাইল সাজাচ্ছে ঈশান। ঘড়ির কাঁটা তখন 9:30। ক্লায়েন্ট রিভিউ মিটিং আজ সকালেই। সব ডকুমেন্টস, প্রজেক্ট রিপোর্ট, স্লাইড সব কিছুই আগে থেকে রেডি করে রেখেছে সে। ল্যাপটপে প্রেজেন্টেশনের শেষ লাইনগুলো যাচাই করছে। ঠিক তখনই সহকর্মী রাফি এসে চেয়ার টেনে বসলো, হাতে কফির কাপ, মুখে হালকা মজা মেশানো হাসি। আরে ভাই, কি ব্যাপার? আজকাল দেখে সকাল সকাল হাজির হচ্ছ। তোমাকে তো এমন সিরিয়াস কখনো দেখি নাই। আগে তো অফিসে এলে মজার মজার গল্প শুরু করে দিতে, এখন দেখি কফির কাপও ধরছো না। ফান মোড়ে তো আর সারা জীবন থাকা যায় না রাফি ভাই। ও মা, এই কথাটা তুমি বলছো? আমি তো ভেবেছিলাম তুমি সেই ছেলে যে হাসি মুখে সব চাপ সামলায়, এখন দেখি বইয়ের মতো সিরিয়াস হয়ে গেছে। দেখো ভাই, ফান ফান খেলা করে জীবন চলে না, কাজের জায়গায় নিজের দায়িত্ব বুঝতে হয়। সব সময় মজা করলে মানুষ কিছু শিখতে পারে না, আর জীবনে যদি বড় কিছু করতে চাও তাহলে সিরিয়াসনেস ভীষণ দরকার। ফার্স্ট তো দেখি মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলছো। কে তোমার এই পরিবর্তনের পেছনে আছে রে ভাই? কেউ না রাফি ভাই, শুধু সময়। মানুষ যখন সময়ের ধাক্কা খায় তখনই বুঝে যায় কাকে নিয়ে হালকা থাকতে হয় আর কাকে নিয়ে সিরিয়াস। রাফি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে উঠল, ঠিক আছে ভাই, আজ তুমি যে ভার্সনটা দেখাচ্ছ এটা ভালো লাগছে, চালিয়ে যাও। তুমি একদিন অনেক দূর যাবে। ইনশাল্লাহ ভাই, চেষ্টা করছি। রাফি চলে গেল। ঈশান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো। গতকাল তুলির মুখটা মনে পড়ে গেল, সে ঠান্ডা গলায় বলা শব্দগুলো। ডিসিপ্লিন মেনে কাজ না করলে জীবনে কিছুই সম্ভব নয়। হঠাৎ দরজার কাছে পদর শব্দ। তুলি অফিসে প্রবেশ করলো, কালো ফর্মাল ড্রেসে, চোখে আত্মবিশ্বাসের ছাপ। ঈশান দ্রুত উঠে দাঁড়ালো। গুড মর্নিং ম্যাম, সব রেডি। ক্লায়েন্ট রিভিউ 10টার মধ্যেই শুরু করা যাবে। ভালো, টাইম মেনটেন করাটা আমি পছন্দ করি। আশা করছি আজকের রিভিউ নিখুঁত হবে। ইনশাল্লাহ। আপনি হতাশ হবেন না ম্যাম। দেখছি আপনি বেশ সিরিয়াস হয়ে গেছেন গতকাল থেকে। ভালোই, এই মনোভাবটা রাখবেন। চেষ্টা করছি ম্যাম, সবকিছু সময়ের সাথে শেখা যায়। তুলি কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটে হালকা হাসির মতো কিছু ফুটে উঠল, যা ঈশান দেখলো না।
সেদিন সকালটা ছিল এক অদ্ভুত নিস্তব্ধতায় ভরা ছিল। দুজনের চোখে একটুখানি স্বীকৃতি, আবার এক অজানা দূরত্বের রেখা। অফিস কনফারেন্স রুমে বড় টেবিলে চারপাশে সবাই বসে আছে। জানালার পর্দা নামানো, আলো একটু মৃদু, প্রজেক্টরের আলো পড়ছে দেওয়ালে। তুলি সামনে ফাইল সাজিয়ে বসে, আর পাশে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছে ঈশান। তার চোখে ভরপুর আত্মবিশ্বাস, কণ্ঠে স্থিরতা। ঈশান প্রেজেন্টেশন শুরু করে। স্যার, আজকের প্রজেক্ট রিপোর্ট অনুযায়ী আমাদের মার্কেট টার্গেট গ্রোথ গত মাসের তুলনায় 18% বৃদ্ধি পেয়েছে। আগামী কোয়ার্টারে এটি 25% পর্যন্ত যেতে পারে, যদি আমরা ক্লায়েন্টের নতুন প্রপোজাল অনুযায়ী কাজটা ইমপ্লিমেন্ট করতে পারি। তার হাতের ইশারায় কথা বলার ধরন, প্রতিটি স্লাইডের ব্যাখ্যা, সবকিছু এত নিখুঁতভাবে এগোচ্ছে যে পুরো রুমের মানুষ চুপচাপ তাকিয়ে আছে। ইমপ্রেসিভ মিস্টার ঈশান, আপনার প্রেজেন্টেশনটা দারুণ ছিল। এত পরিষ্কারভাবে ব্যাখ্যা কেউ দিতে পারবে না। থ্যাংক ইউ স্যার, এটা টিম ওয়ার্কের ফল। আমি শুধু সবার কাজগুলো একত্র করেছি। তুলির চোখ তখন ওর উপর স্থির। এতদিন যে ছেলেটাকে শুধুমাত্র একজন অপদার্থ ভেবে এসেছে, আজ যেন তাকে অন্য এক মানুষ হিসাবে দেখছে। আত্মবিশ্বাসী, দায়িত্বশীল, নিজের জায়গায় দৃঢ়। মিটিং শেষ হলো করতালির মধ্যে। ক্লায়েন্টরা উঠে হাত মেলালো, চুক্তির ফাইল সই হয়ে গেল, ডিল ফাইনাল। সবাই বেরিয়ে গেল রুমে, শুধু তুলি আর ঈশান রইল। ঈশান নিজের ফাইলগুলো গুছিয়ে নিচ্ছে। তখন তুলি ধীরে ধীরে বলল, আজকের প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে মিস্টার ঈশান। সত্যি বলতে আমি এক্সপেক্ট করিনি এত নিখুঁতভাবে আপনি সামলাবেন। ধন্যবাদ ম্যাম, আপনি খুশি হলে বুঝি আজকের পরিশ্রমটা সফল হয়েছে। মানুষ সত্যিই অনেকটা পরিবর্তন হতে পারে জানেন, সময় কেমন করে যেন সবাইকে নতুন করে তৈরি করে ফেলে। ঠিকই বলছেন ম্যাম, মানুষ এক জায়গায় স্থির থাকে না, সময়ের সঙ্গে সবাই বদলে যায়। কেউ বদলায় ভালো থাকার জন্য, কেউ আবার শুধু টিকে থাকার জন্য। তুলি মুহূর্তের জন্য চুপ করে গেল। তার চোখে একটুখানি বিস্ময় আর অজান্তে একটুখানি প্রশংসা। তারপর ধীরে বলল, যাই হোক, আপনি এখনকার মতো এই মনোযোগটা ধরে রাখলে আশা করি। চেষ্টা করব ম্যাম, আপনার প্রত্যাশা ভাঙবো না। তুলি মুখ ফিরিয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। তার পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে গেল। ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখে অজানা এক স্মৃতি ঝিলিক মালো। তুলি করিডোরে হেঁটে যাচ্ছিল, কিন্তু মনের মধ্যে গুঞ্জন যেন থামছিল না। মানুষ আসলেই কতটা বদলাতে পারে, সময় সত্যি মানুষকে বদলে দেয়। বাইরে জানালার কাছে বিকেলে রোদ পড়েছে, আলোটা ঠিক এমনই যেমনটা বদলে যাওয়া জীবনে প্রতিচ্ছবি। সন্ধ্যার হালকা আলো পড়ছে অফিসের পার্কিং লটে। সবাই চলে গেছে, শুধু কয়েকজন লেট অফিসার এবং নিরাপত্তার গার্ড রইল। তুলির স্টাইলিশ সেডান গাড়িটা পার্কিং এ দাঁড়িয়ে আছে। তুলি হালকা ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজা খুলে বেরিয়ে আসলো। তার চোখে সামান্য ক্লান্তি, ঠোঁটে হালকা হাসি। ঠিক তখনই ঈশান বেরিয়ে এসেছে অফিস থেকে। আসুন, আমি আপনাকে ড্রপ করে দেই। ধন্যবাদ ম্যাম, কিন্তু দরকার নেই। আমরা গরিব মানুষ, আমাদের এত বড় লোকের গাড়িতে ওঠার অভ্যাস নেই। বেশি কথা না বলে উঠুন। সরি ম্যাম, আমি উঠতে পারবো না। মেজাজ মোটেও খারাপ না, আসুন তাড়াতাড়ি। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। চারপাশে নরম হাওয়া বইছে, হালকা গাড়ির আলো মাটিতে ছায়া ফেলছে। শেষে ধীরে ধীরে মাথা নাড়ল এবং বাধ্য হয়ে গাড়িতে উঠল। ধন্যবাদ ম্যাম। শুধু চুপচাপ বসে থাকুন। গাড়ি ধীরে ধীরে পার্কিং থেকে বের হতে লাগলো। রাস্তার বাতাসে দুজনের মধ্যে মৃদু নিস্তব্ধতা। ঈশানের চোখে আকাশের দিকে, মনে কিছু ভাবছে। কেউ না জানলো আজকের এই ছোট্ট যাত্রা ওর মনে একটা অদ্ভুত প্রভাব ফেলছে। তুলির চোখ আড়াল থেকে ঈশানের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে নীরবভাবে চুপচাপ গুনছে কতটা বদলে গেছে মানুষ, কতটা স্থির এবং কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সেই স্টাফ, যাকে আগে সে শুধুই হালকা চোখে দেখত। রাতের হালকা বাতাসে গাড়ি ধীরে ধীরে শহরের রাস্তা ধরে এগোচ্ছে। সেডানের হালকা হেডলাইট রাস্তায় ঝলমল করছে। ঈশান আর তুলির মধ্যে নীরবতা ঘন। হঠাৎ রাস্তার এক ছোট ডিবি পেরোলেই গাড়ি সামান্য জোরে কেঁপে ওঠে। আস্তে চালাও। এক মুহূর্তে তুলি ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে ঈশানের দিকে। ঈশানের চোখ বড় হয়ে গেল।
দুজনের মুখ ঠিক এক মুহূর্তের জন্য খুব কাছাকাছি চলে এলো। অমনি ঈশানের ঠোঁটের সাথে তুলির ঠোঁট লেগে গেল। দুজনেই থমকে গেল। সময় যেন থেমে গেল। হাওয়াই নরম ঢেউ, রাস্তার আলো, সবকিছু ধূসর হয়ে গেল। শুধু সেই মুহূর্তের স্পর্শই জেগে আছে। সরি। তুলি চুপচাপ বসে রইল, চোখ একদম নামানো, মুখে হালকা লাজের আভা। কিছু বলল না, শুধু নিঃশব্দে বুকে ধুকপুক চেপে রাখলো। ড্রাইভার, গাড়ি ঠিক করে চালাও। ড্রাইভার বুঝে গেছে। হালকা আতঙ্কে হাত বাড়িয়ে সেফ ব্রেক ধরে এবং গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে আনলো। গাড়ি আবার ধীরে ধীরে শান্ত হতে লাগলো। ঈশান এক পা একটু দূরে সরিয়ে তুলির দিকে তাকালো, চোখে লাজ, মুখে হালকা লালচে ভাব। তুলিও চুপচাপ হাতটা নিচে রেখেছে, অথচ বুকের ভেতর মনে হচ্ছে কিছু অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে গেছে। গাড়িটা ধীরে ধীরে ঈশানের বাড়ির সামনে এসে দাঁড়ালো। রাস্তায় চুপচাপ সন্ধ্যার আলো পড়ছে। গাড়ি থামতেই তুলি ঈশানকে বলল, ঠিক আছে, এখানে নামুন। আর হ্যাঁ, কাল অফিসে সময় মতো চলে আসবেন। জি ম্যাম। তুলি চোখে সামান্য আভা রেখে হালকা হাসি দিল। তারপর গাড়ি দরজা খুলে বের হয়ে নিজের সেটানে ফিরে এলো। ঈশান ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। পা মাটিতে পড়ার সাথে সাথেই মনে হালকা স্বস্তি অনুভব করলো, কিন্তু চোখের কোণে যেন সেই অদ্ভুত উত্তেজনা এখনো লুকিয়ে আছে। ঈশান তার ঘরের দিকে ধীরে ধীরে এগোচ্ছে, মনে একটা অজানা ভাব। আজকের ঘটনার স্মৃতি এখনো টকবক করছে। তুলিও গাড়ি ঘুরিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। বাইরে রাতের বাতাসে হালকা নীরবতা, আর ভিতরে দুজনেরই মনে নতুন কিছু অনুভূতি ঘন করছে। ঈশান বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকে এক ঝলক চেয়ে দেখলো খালাতো বোন নীলা বসে আছে সোফায়। নীলার চোখে হাসি, মুখে উজ্জ্বলতা। ভাইয়া কেমন আছো? ভালো আছি নীলা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি ভাইয়া। ঈশান ঘরের মধ্যে একটু এগোতে থাকলো। ঘরে ঢুকতেই চোখে পড়লো নীলার হাতে ছোট্ট ব্যাগ। কখন এসেছিস? এই তো বিকেলে এসে পৌঁছেছি। আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। নীলা হালকা মাথা নেড়ে সোফায় বসে পড়লো। ঈশান ব্যাগ রেখে বাথরুমের দিকে চলে গেল। ঈশান ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ঘরে নীলা সোফায় বসে টিভি দেখছিল। বাড়ির সবাই কেমন আছে নীলা? তুই ঠিকই আছিস তো? ভাইয়া সবাই ভালো আছে, আমিও আছি। তোমার তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না আজকাল। অফিসের কাজের চাপ, তাই সময় পাই না। দুজনে হালকা টুকটাক গল্প শুরু করলো। ছোটবেলার স্মৃতি, ছোট ছোট খুনসুটি, কাজের হালকা ঝাঁকি। রাত হয়ে গেলে খাওয়া দাওয়া করে নীলা ঘুমাতে চলে গেল। ঈশান টেবিলের কাপটা রাখতেই মা পাশ দিয়ে এগিয়ে এলো। আচ্ছা ঈশান, নীলাকে তোর কেমন লাগে? আরে মা, আবার কি কথা বলছো? নীলা তো কত ভালো একটা ভদ্র মেয়ে, ওকে ভালো লাগবে না কেন? ঈশান, আমি যদি নীলার সাথে তোর বিয়ে দিতে চাই? মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। নীলাকে আমি শুধু বোন ভাবি। নীলাকে আমি খুব পছন্দ করি, আমিও চাই ওর সঙ্গে তোর বিয়ে হোক। তাছাড়া তোরা তো আপন ভাই বোন না। নীলা তো তোর খালাতো বোন, খালাতো বোনকে বিয়ে করা জায়েজ। মা এসব কথা বলো না তো, নীলা শুনলে কি বলবে? নীলারও তোকে পছন্দ আছে। ঈশান কিছু না বলে শুধু মাথা নেড়ে ঘরে চলে গেল। ঘরে এসে চুপচাপ বসলো, মনে ভাবছে মায়ের কথাই ঠিক, কিছু আছে, কিন্তু নীলাকে কেবল বোন ভাবাই এখনো তার কাছে ঠিক। ঈশান ঘরে এসে চুপচাপ সোফায় বসলো। রাতের আলো হালকা, বাইরে দূরের রাস্তার বাতি ঝলমল করছে। ঘরের নিস্তব্ধতা যেন তার মনের ভেতরের কোলাহল আরো উস্কে দিচ্ছে। নীলাকে আমি যদি বিয়ে করি, আমি কি ওকে সুখ দিতে পারবো? ওর জীবনে কি আমি ঠিক একজন ভালো মানুষ হতে পারবো? হঠাৎ মনে হলো কেউ বসবাস করছে, যার জন্য আজও তার হৃদয় অস্থির। আমার মনে যে এখনো অন্য কারো বসবাস, তাকে ভুলবো কিভাবে আমি চাই কাউকে কষ্ট না দেই, কিন্তু ওর কথা ভোলার মতো আমি প্রস্তুত নই। সোফায় বসে ঈশান চোখ বন্ধ করলো। মনে হচ্ছে একদিকে নীলা, যাকে সে বোন ভেবে ভালোবাসে, আর অন্যদিকে সেই পুরনো স্মৃতি, যার জন্য তার হৃদয়ে এক অদ্ভুত স্থায়ী জায়গা। হয়তো সময় দেখাবে সবটা, সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। পরের দিন ঈশান অফিসে ডেস্কে বসে আছে, মনটা একদম অন্যত্র। চোখের সামনে ফাইল, ক্যালকুলেশন, সবকিছু ভেসে যাচ্ছে। মনে শুধু হালকা দ্বন্দ্ব আর স্মৃতি। তুলি কয়েকবার ধীরে ধীরে ডাক দিল, ঈশান কিছু শুনলো না। ঈশান, ঈশান। কিন্তু ঈশানের মন তখনও অন্যত্র। তুলি এবার রেগে গিয়ে জোরে চেঁচিয়ে বলল, আজকে কি কাজ করতে আসেন না? কি ভাবনার জগতে বিচরণ করতে? সরি ম্যাম। আপনি কাজ বাদ দিয়ে কি করছেন?
তেমন কিছু না ম্যাডাম। তাড়াতাড়ি ফাইলগুলো নিয়ে আমার রুমে আসুন। জি ঠিক আছে ম্যাম। ঈশান ধীরে ধীরে ফাইলগুলো নিয়ে তুলি রুমের দিকে এগোতে লাগলো। তুলি তার পেছন থেকে তাকিয়ে আছে, চোখের তীক্ষ্ণতা আর মনে মনে ভাবছে এই জুনিয়র স্টাফটির মধ্যে এখনো এক অদ্ভুত ফোকাস যে তাকে কখনো অবহেলা করতে দেয় না। তুলি অফিসের রুমে দাঁড়িয়ে ফাইলগুলো সাজাচ্ছিল। হঠাৎ পা মুচকে মাটির দিকে ঝুঁকে যেতে হলো। সঙ্গে সঙ্গে ঈশান পিছন থেকে ধরল। দুজনের শরীর খুব কাছে এলো। তুলি সাবধানে। তুলি হালকা হাত বাড়িয়ে ঈশানের হাত ধরতে নিল, কিন্তু উভয়ের ভারসাম্য নেই। অচেনা উত্তেজনায় সময় যেন থেমে গেল অবচেতন ভাবে। দুজনের ঠোঁট মিল, দুজনে হঠাৎ থমকে গেল, চোখ বড় হয়ে গেল। ঠিক তখনই কেবিনের বাইরে থেকে কেউ নক করে। ঈশান চমকে দ্রুত দাঁড়িয়ে দূরে সরে এসে বলে, ঠিক করে দাঁড়ান, কেউ এসেছে। তুলি চুপচাপ চোখে লজ্জা মুখ লাল হয়ে দূরে সরে গেল। দরজা খুলে ভিতরে প্রবেশ করলো রাফি, মুখে কৃতজ্ঞতা আর ফাইলের খাতা নিয়ে। ভাই ফাইলগুলো রিভিউ করতে হবে, ক্লায়েন্ট আসবেন মিনিটের মধ্যে। জি ঠিক আছে। দুজনের হৃদয় এখনো দ্রুত ধুকছে, চোখে লাজ, মনেও অজানা উত্তেজনা। কিন্তু অফিসের দায়িত্ব, সহকর্মীর উপস্থিতি সবকিছুই আবার বাস্তবে ছায় টেনে নিয়ে গেছে। আজকের মুহূর্ত অপ্রত্যাশিত ছিল, কিন্তু কেউ কিছু দেখেনি। অফিসের দুপুরটা তখন নিস্তব্ধ। কাছের কেবিনে তুলি ফাইলগুলো একপাশে রেখে বসে আছে। জানালার ওপারে রোদটা হালকা কুয়াশার মতো নরম হয়ে পড়ছে তার মুখে, কিন্তু মনের ভেতরটা শান্ত না, ভীষণ অস্থির। একটু আগে যে অদ্ভুত মুহূর্ত ঘটলো সেটা এখনো যেন বুকের মধ্যে বাজছে। ঈশানের ঠোঁটের ছোঁয়া যেন এখনো ওর নিঃশ্বাসে লেগে আছে। ঠিক তখনই ঈশানের কণ্ঠস্বর শোনা গেল, ম্যাম একটা কথা বলবো। বলুন, কি ব্যাপার? আজকে যদি আপনি আমাকে একটু ছুটি দিতে পারেন। ছুটি কেন? অফিসের কাজ রেখে এখন ছুটি কেন দরকার? না তেমন কিছু না ম্যাম, আমার খালাতো বোন এসেছে, ওকে নিয়ে একটু ঘুরতে যাব ভাবছিলাম। অফিসের কাজের চেয়ে বেশি খালাতো বোন এখন বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আরে না ম্যাম, এমন না, কিন্তু ও তো অনেকদিন পর এসেছে, তাই ভেবেছিলাম একটু সময় দেই। তুলির বুকের ভেতর যেন কেমন যেন কেঁপে উঠল, কিন্তু মুখে সে আরো ঠান্ডা স্বরে টেনে বলল, বুঝেছি, কাজ বাদ দিয়ে মেয়েদের সঙ্গে ঘোরা এখন ট্রেন্ড হয়ে গেছে। ম্যাম আপনি ভুল বুঝছেন, ও তো শুধু আমার খালাতো বোন না, উড বি ওয়াইফও বটে। মানে আপনি কি বললেন? উড বি ওয়াইফ? ম্যাম আপনি উড বি ওয়াইফ মানে জানেন না নাকি? মানে আমার হবু স্ত্রী। মা ওকে আমার জন্য পছন্দ করেছে। তুলির বুকের মধ্যে যেন কেউ পাথর ছুঁড়ে মারলো, ঠোঁট শুকিয়ে গেল। কয়েক সেকেন্ড সে স্থির তাকিয়ে রইল ঈশানের দিকে, যে মুখটা এখনো কিছুক্ষণ আগেও তার এত কাছাকাছি ছিল। তাহলে আপনি বিয়েতে রাজি হয়ে গেছেন? হ্যাঁ ম্যাম, রাজি না হওয়ার কোনো কারণ তো নেই, আমার তো এমন কেউ নেই যার জন্য আমি বিয়েটা ভেঙে দেব। এই কথাটা শুনে তুলির বুকটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। হঠাৎ গলা ভারী হয়ে গেল তার, চোখে রাগের সাথে লুকানো কষ্ট। আচ্ছা তাই নাকি? তাহলে এখনই বেরিয়ে যান আমার কেবিন থেকে মিস্টার ঈশান। ম্যাম মানে কি? আমি বলেছি বেরিয়ে যান এক্ষুনি। ঈশান এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল, মুখে কষ্ট মেশানো এক হালকা হাসি ফুটে উঠল। তারপর ধীরে দরজা খুলে বেরিয়ে গেল কেবিন থেকে। দরজা বন্ধ হতে তুলি নিঃশব্দে চেয়ারে বসে পড়ল, বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। নিজেকে শান্ত করার চেষ্টা করেও সে পারল না, ঠোঁট কামড়ে শুধু ফিসফিস করে বলল, কেন কেন এমন কথা বললে তুমি? ঈশান, আমি তো ভাবিনি তুমি অন্য কাউকে জায়গা দেবে তোমার জীবনে। জানালার বাইরে সূর্য ডুবে যাচ্ছিল, কিন্তু তুলির বুকের ভেতর অন্ধকারটা যেন আরো গভীর হচ্ছিল। তুলির কেবিন থেকে বেরিয়ে এলো ঈশান, নিঃশব্দে নিজের ডেস্কে এসে বসলো। অফিসের কোলাহল, টেবিলের উপর ফাইলের স্তূপ, সবকিছু আজ যেন অচেনা লাগছে। মনের ভেতর একরাশ চিন্তা জমে আছে, কিন্তু কোনটা সে আগে বুঝবে সেটা সে নিজে জানে না। ঈশান নিজের কলমটা টেবিলে ঘোরাতে ঘোরাতে ভাবতে লাগলো, আমার বিয়ের কথা শুনে তুলি এত রেগে গেল কেন? ওর তো কিছু বলার কথা না। না, নাকি এখন আমাকে মনে রেখেছে ও? না, আমি কি ভাবছি এসব? বড়লোক মানুষ তো, দুদিনের একটা সম্পর্ক হয়তো ও অনেক আগেই ভুলে গেছে। আমি বরং বোকা হয়ে বেশি ভাবছি। একটা ছোট হাসি ফুটলো ঠোঁটে, কিন্তু সেই হাসিতেই কষ্টের রংটা স্পষ্ট। ঠিক তখনই পাশ থেকে রাফি এসে চেয়ার টেনে বসলো, মুখে হাসি টেনে বলল, কিরে ভাই, আজকে দেখি মুখটা কেমন গম্ভীর, কাহিনী কি? কোনো ঝামেলা নাকি? না না, কিছু না ভাই, তেমন কোনো ঝামেলা না। কিছু তো একটা হয়েছে,
তুই যেদিন থেকে অফিসে এসেছিস এমন মুখ আমি দেখি নাই। বল না, বস কি আবার কোনো নতুন ঝামেলা করেছে? আরে না ভাই, এমন কিছু না, একটু মানে মাথা ব্যথা করছিল তাই হয়তো এমন লাগছে। মাথা ব্যথা নাকি মনের ব্যথা? আপনিও না ভাই, একদম সিনেমার ডায়লগ মারেন। বললাম না কিছু হয়নি। ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো আজকের ফাইলগুলো দেখে নি, তারপর একসাথে কফি খাবো। হুম, ঠিক আছে ভাই। দুজনে আবার কাজের কথাই ঢুকে গেল, কিন্তু ঈশানের চোখের সামনে এখনো তুলির মুখটাই ভাসছে, রাগে লাল মুখ, ঠোঁট কাঁপছে, কিন্তু চোখে লুকানো সেই কষ্টটা যা সে যতই লুকাতে চায় তবু বুঝে ফেলেছে ঈশান। কাজে ফাঁকে একবার চুপচাপ নিজের মনে বলল, হয়তো তুমি ভুলে গেছো তুলি, কিন্তু আমি তো পারি না ভুলতে। আজ তুলি দিনটা সত্যি বিশৃঙ্খল। অফিসের মুহূর্তগুলো, ঈশানের কথা আর খালাতো বোনের বিবাহের খবর, সব মিলিয়ে তার মন এখনো অস্থির। বার ফিরতে সে যেন সবটা থেকে বাইরে বের করতে চায়। দরজা খুলতে তুলির চোখে আগুন। হঠাৎই সবকিছু ভাঙতে শুরু করলো। মেঝেতে রাখা বই, ডেস্কের সামান্য জিনিসপত্র, এমনকি কিছু কাচের পাত্র পড়ে গেল। কি রে, কি হয়েছে? কি হয়েছে বলতো? শুধু জিনিসপত্র ভাঙছিস কেন? ওর এত বড় সাহস কি করে হয়? আমাকে ভুলে যাওয়ার সাহস কি করে করে? কে তোকে ভুলে গেছে? কার কথা বলছিস তুই? তুলি কিছু না বলে দ্রুত ঘরে চলে গেল, দরজা লক করে দিল, ভিতরে এসে বাথরুমে ঢুকলো, শাওয়ারের পানি চালু করলো, ঠান্ডা পানি তার গলার নিচ পর্যন্ত নামলো। তোকে আমি ছাড়বো না, তোর বিয়ে করার শখ আমি মিটিয়ে দেব। পানি তার চুলের উপর পড়ছিল, চোখে অশ্রু মিশ্রিত আর রাগের সাথে ভেতরে দুঃখর মিলনে একটি তীব্র অনুভূতি তৈরি হয়েছে। মনে মনে সে অঙ্গীকার করলো, যে কোনো পরিস্থিতি হোক ঈশান যেন তার মন থেকে না যায়। রাতটি গভীর, তুলির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। শারীরিক ক্লান্তি তার শরীরকে শিথিল করেছে, কিন্তু মন এখনো অস্থির। রাতের নরম আলো জানালার ফাঁক দিয়ে তুলির মুখে পড়ছে। সে চুপচাপ শুয়ে আছে, চোখে গভীর ভাবনা। হঠাৎ যেন স্মৃতি তাকে টেনে নিয়ে যায় 5 বছর আগে, সেই দিনটায় যেদিন প্রথম দেখা হয়েছিল ঈশান নামের সেই সরল শান্ত ছেলেটার সঙ্গে। তুলি তখন ভার্সিটির সবার কাছে পরিচিত ছিল রাগী কুইন নামে। স্মার্ট, স্টাইলিশ, আত্মবিশ্বাসী, তবে মুখের ভাষা ছিল ঝাঁঝালো। ছেলেরা দূর থেকে তাকিয়ে থাকতো, কিন্তু কাছে আসার সাহস করতো না কেউ। সেই দিন দুপুরে তুলি লাইব্রেরির দিকে যাচ্ছিল, হঠাৎ করিডোরে মোড়ে একজনের সঙ্গে ধাক্কা খেলো। হ্যালো, চোখ নিয়ে এসেছেন তো? না রাস্তায় মানুষ দেখলে ধাক্কা খাওয়ার শখ? সরি আপু, আমি আসলে বই নিয়ে যাচ্ছিলাম, দেখিনি আপনি সামনে আছেন। তুলি চোখ কুচকে ছেলেটার দিকে তাকালো। সাধারণ টি শার্ট, গলায় আইডি কার্ড, চোখে ভদ্রতা, মনে এক অজানা কৌতূহল জেগে উঠল। নতুন এসেছো? জি আপু, আমি প্রথম সেমিস্টারে। ও, নতুন বলেই তো এমন সরল চেহারা। আমি তুলি, সিনিয়র। জি আপু, চিনে ফেলেছি। সবাই বলে আপনি অনেক স্ট্রিক্ট। তুলির চোখে চাউচাই করে হেসে উঠল। সেই মুহূর্তে তার মনে যেন কিছু একটা বাজলো। এই ছেলেটা আলাদা, ভিন্ন রকমের শান্ত। পরের দিন ক্লাস শেষে তুলি সাহস করে ঈশানের সামনে দাঁড়ালো। চারপাশে বন্ধুরা অবাক হয়ে তাকালো, কারণ তুলি কোনোদিন কাউকে ডেকে কথা বলেনি। ঈশান, আমি তোমাকে কিছু বলতে চাই। জি আপু, বলেন। আমি তোমাকে পছন্দ করি। আপনি কি বলছেন আপু? আমি তো আপনাকে ভালোভাবে চিনি না। চেনা না চেনা আমার বিষয় না, আমি জানি তোমাকে আমার ভালো লেগেছে। আপু, আমি ভার্সিটিতে নতুন, এখানে পড়াশোনা করতে এসেছি, প্রেম করতে না। প্রেম করার জন্য কে বলেছে? আমি শুধু বলেছি তোমাকে আমার ভালো লেগেছে, ব্যাস। কিন্তু আপু, আপনি তো আমার অনেক সিনিয়র, আমি তো এমন ভাবতে পারি না। সিনিয়র মানে কি মানুষ না? ঠিক আছে, না পারো তো থাক, কিন্তু মনে রেখো আমি তুলি, যা চাই সেটা একদিন ঠিকই পেয়ে ছাড়ি। এ কথা বলেই তুলি ঘুরে চলে গেল। তার চুল বাতাসে উড়ে উঠল, আর ঈশান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সকালটা তুলির জন্য অস্থিরতায় ভরা। ক্লাসের বেল বাজলো, সে মন দিতে পারছে না, চোখ শুধু ঘুরে ঘুরে খুঁজছে একটাই মুখ, ঈশান। আজ সকাল থেকে বারবার ঘড়ি কাটা দেখছে তুলি। এতক্ষণে সব ক্লাসের ছেলেরা এসে গেছে, কিন্তু ঈশান কোথাও দেখা নেই। তুলি আজ ভার্সিটিতে আসার আগে ঠিক করেছিল ঈশানের সঙ্গে কথা বলবে। কাল সে যেভাবে না করে চলে গেল, তাতে তুলির মনে একরকম কষ্টই জমেছে, রাগও আছে, অভিমানও আছে। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে দেখা গেল ঈশানকে, হাতে ব্যাগ, চোখে ঘুমু ঘুমু ভাব, মুখে হালকা হাসি। এই ঈশান, এক্ষুনি এখানে এসো। জি আপু, কিছু বলবেন? কি ব্যাপার,
এত দেরি হলো কেন? ঘড়ির কাঁটা দেখো না নাকি? আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল আপু। জানো ঈশান, জীবনে ডিসিপ্লিন খুব বড় জিনিস। যে মানুষ নিজের সময়ের মূল্য বোঝে না, সে জীবনে কিছুই করতে পারে না। ঠিক বলেছেন আপু, চেষ্টা করব আর যেন এমন না হয়। ঈশান মাথা নেড়ে চলে যেতে উদ্যত হলে তুলি হঠাৎ ডেকে উঠল। দাঁড়াও ঈশান, তুমি আমাকে এড়িয়ে কেন চলছো বলো তো? আমি কেন এড়িয়ে চলবো আপু? আমি তো বুঝতে পারি তুমি ইচ্ছে করে দূরে থাকো আমার থেকে। আমি জানি না আপনার সাথে কি কথা বলবো। কেন? তুমি কি আমাকে একদমই পছন্দ করো না? আমি কি সুন্দরী না? ঈশান এক মুহূর্ত তাকিয়ে রইল তার চোখে। তুলির চোখে কেমন একটা মায়া, অভিমান আর জেদ মেশানো। আপনি অবশ্যই সুন্দরী আপু, কিন্তু আমার সাথে আপনাকে যায় না। আপনি অনেক বড়লোক পরিবারের মেয়ে, ভার্সিটির জনপ্রিয় সিনিয়র, আর আমি সাধারণ একটা পরিবারের ছেলে। ভালোবাসার জন্য কি বড় লোক ছোট লোক লাগে ঈশান? না, কিন্তু কিছু দূরত্ব থাকে আপু। সবচেয়ে কাছের চাওয়াও কখনো কখনো অচিন্তনীয় থেকে যায়। আমি তুলি, যা চেয়েছি সেটা একদিন পেয়েই ছেড়েছি। তুমি তার ব্যতিক্রম হবে না ঈশান। তুলি কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে ক্ষোভের সঙ্গে এক অদ্ভুত জেদ ফুটে উঠল। এই বলে তুলি ঘুরে চলে গেল। ঈশান শুধু তাকিয়ে রইল তার চলে যাওয়া পিঠের দিকে, যে পিঠে লুকিয়েছিল এক অজানা ভালোবাসার শুরু। আর তুলির চোখে শুরু হচ্ছিল এক অজানা জেদের গল্প। ভার্সিটির ক্যান্টিনের এক কোণে বসে আছে তুলি, চোখে হালকা কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক। রাগী, দাম্ভিক আর আত্মবিশ্বাসী মেয়ের প্রতীক সে। পাশে বসে তার বান্ধবী রুহি, এক হাতে কফি কাপ, অন্য হাতে ফোন নিয়ে ব্যস্ত। তুলি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই নাকি আবার সেই জুনিয়র ছেলেটার পিছে ঘুরছিস? মানে তুই তোর স্ট্যাটাস ভুলে গেছিস? তুলি স্ট্যাটাস দিয়ে ভালোবাসা হয় না। ভালো লাগা, ভালোবাসা এইসব জায়গায় শ্রেণী পরিবার কিছুই কাজ করে না। তুই কি বুঝিস না? ওর মতো একটা ছেলেকে নিয়ে তুই নাম নিচ্ছিস, সবাই হাসাহাসি করবে। তুই তুলি রহমান, ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী, ধনী, রাগী মেয়ে। তুই একটা সাদামাটা জুনিয়রের জন্য এভাবে ঘুরবে? মানুষ কি বলবে সেটা আমি ভাবি না। আমি আমার মতো চলি রুহি, আর ঈশান ওকে আমি ভালোবাসি। ভালোবাসিস ঠিক আছে, কিন্তু তুই বুঝিস না, ও তোকে পাত্তাই দিচ্ছে না। তুই ওর সামনে গেলেও ও কেমন করে এড়িয়ে চলে, এটা তোর চোখে পড়ে না? তুলি ঠোঁট চেপে একটা গভীর নিঃশ্বাস ফেল, চোখের কোণে জেদ, কণ্ঠে তীক্ষ্ণ গলা। জানিস রুহি, যতদিন ও আমায় এড়িয়ে যাবে ততদিন আমি আরো বেশি করে ওর সামনে দাঁড়াবো। আমি ওকে ভালোবাসি, আর আমি যা চাই তা পাই। তোর এই জেদ একদিন তোকে কাঁদাবে তুলি। ভালোবাসা মানেই কাদা রুহি, আমি প্রস্তুত, কিন্তু আমি হারবো না। ও একদিন আমার দিকে তাকাবে, নিজে থেকে আমার নাম ধরে ডাকবে। রুহি মৃদু হেসে মাথা নাড়ল, কিন্তু তার চোখে ছিল দুশ্চিন্তা, আর তুলির চোখে জেদ, ভালোবাসা আর একরাশ অপ্রকাশিত ভয়, যে ভয়টা সে নিজেও বুঝতে চায়নি তখন। তুলি আজ যেন নিজের সাথে যুদ্ধ করে সিদ্ধান্ত নিল, আজ ঈশানকে দেখলে সে চুপ থাকবে না। সে আজ দেখিয়ে ছাড়বে সে কেমন লাগে ঈশানের চোখে, ঈশানের হৃদয়ে। ঝিরঝিরে হাওয়া বইছে, ক্যাম্পাসের গাছের পাতাগুলো রোদে ঝিলিক দিচ্ছে। ঠিক তখনই ভিড়ের মাঝখান দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তুলি এসে দাঁড়ালো। আজ সে হালকা রঙের শাড়ি পরেছে, গোলাপি সাদা মেশানো, পিঠে খোলা ব্লাউজ, কানে ছোট দোল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো ব্যাককম্ব করে খোলা রাখা। যেন পুরো পরিবেশটাই থমকে গেল তার হাঁটার সাথে। ঈশান দূর থেকে দাঁড়িয়েছিল বন্ধুদের সাথে, চোখে হঠাৎ তুলির দিকে পড়তে সে থমকে গেল। তার দৃষ্টি আটকে আছে তুলির উপরে। তুলি সোজা তার দিকে এগিয়ে এলো, চোখের কোণে দুষ্টু হাসি। সামনে এসে থামলো, একেবারে ঈশানের সামনে। ঈশান তো কথাই খুঁজে পেল না। তুলি, আজ শাড়ি? তুলি কিছু বলল না, শুধু তার হাতটা ধরে টান দিয়ে সবার সামনে থেকে সরিয়ে ভার্সিটির সাইড গুলোকে নির্জন কোণে নিয়ে গেল। ঈশান পুরো হতভম্ব। আরে আপু, কি হচ্ছে? সবাই দেখবে। থপ করে তুলি তার বুকের উপর হাত রেখে কাছে নিয়ে এলো। এরপর বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই ঠোঁট ছুঁয়ে দিল ঈশানের ঠোঁটে, হালকা কিন্তু শিহরণ জাগানো একটা কিস। ঈশান চোখ বন্ধ করে ফেলল অজান্তেই। তুলি সরে গিয়ে তার দিকে তাকালো, চোখে জেদ, ভালোবাসা আর দুষ্টুমি একসাথে। এখন বলো, আমাকে কেমন লাগছে? অপূর্ব, সত্যি অপূর্ব সুন্দরী। মানুষের মাঝে হাঁটতেই মনে হবে যেন রংধনু নামছে। জানতাম তোর চোখেই প্রথম নিজের সৌন্দর্য দেখতে পাই। আপু,
আপনি এমন করলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে একদিন। হার্ট অ্যাটাক হোক, কিন্তু তুমি শুধু আমার হবে, এটা হলেই চলবে। ঈশান নিঃশব্দে তাকিয়ে রইল সেই মেয়েটার দিকে, যে রাগে আগুন হয়, জেদে ঝড় তোলে, আর ভালোবাসা তাকে সম্পূর্ণ হার মানিয়ে দেয়। পরের দিন ভার্সিটির ক্যান্টিনে ঈশান চুপচাপ বসে আছে। হঠাৎ পেছন থেকে তুলি সেই চেনা দুপুরের গরম হাওয়া ভাঙ্গা কণ্ঠ। ঈশান, আজকে তোমাকে একটা কথা বলিনি। আবার কি বলবেন আপনি? খুব ছোট একটা কথা, আমি তোকে ভালোবাসি। প্লিজ, আপনি রোজ রোজ এগুলো বলবেন না। কেন বলবো না? সত্যি কথা লুকিয়ে রাখলে কি ভালোবাসা কমে যায়? আপনি তো আমার সিনিয়র, আপনার সঙ্গে কথা বললেই সবাই ভাবে কিছু একটা। মানুষের চিন্তা তোমাকে ভাবতে হবে কেন? আমি তোমাকে দেখি, মানুষকে না। ঈশান কোনো উত্তর দিতে পারল না। তার চুপ হয়ে যাওয়া অনেক কিছু বলে দেয়। লাইব্রেরির সামনে তুলি বই বুকে চেপে এসে ঈশানের সামনে দাঁড়ায়। আজও একটা লাইন জমা আছে। ও, আজ আবার কোনটা? আমার দিন শেষ হয় না তোমাকে আমি ভালোবাসি না বললে। আসতে বলবেন আপনি, সবাই শুনে ফেলবে। শুনুক, তাতে কি? নাকি তুমি দুর্বল হয়ে যাচ্ছ তাই ভয় লাগছে? আপনি সবকিছু বুঝে ফেলেন কেন? কারণ তোমাকে আমি নিজের চেয়েও বেশি দেখি। ভার্সিটির গেট ঈশান বের হতেই তুলির সামনে এসে দাঁড়ালো। চুল একটু উড়ে আছে, চোখ জ্বলছে। আজকের ডোজ। আজ আবার কি বলবেন আপনি? আমি তোমাকে ভালোবাসি, যতদিন বাঁচবো ততদিন বদলাবে না। আপনি এভাবে বললে আমার নিজের উপরই কন্ট্রোল থাকে না। আমি তো চাই তুমি আমার সামনে কন্ট্রোল হারাও, তাতে আমারই লাভ। ঈশানের বুকের ভেতর যেন কিছু ভেঙে আবার গড়ে ওঠে। সে বুঝতে পারে তুলির ভালোবাসা যে তার আগুনের সামনে সে প্রতিদিন আরো দুর্বল হয়ে যাচ্ছে, আর তুলি সে প্রতিদিন আরো গভীরভাবে তাকে নিজের করে ফেলছে। 1 মাস ধরে তুলি ঈশানের প্রেম চলছে। তুলির রাগী ভালোবাসা 1 মাস ধরে প্রেম চলছে, কিন্তু প্রেম চললেও তুলির রাগ, জেদ, স্নেহ টোন একটুও কমেনি। আর ঈশান সে এখনো সেই ভদ্র, একটু ভয় পাওয়া, তবুও তুলির নেশায় ডুবে থাকা জুনিয়র। পার্কে বিকেলের আলো তুলি ঝড়ের মতো পায়ে হেঁটে হেঁটে সামনে পেছনে ঘুরছে। চুল উঠছে, মুখ গরম, চোখের আগে লাল মোবাইল দেখে সময় মিলিয়ে ফুসছে 4:10। ওদের দেখা করার কথা ছিল 3টায়। হঠাৎ দূর থেকে হাঁপাতে হাঁপাতে ঈশান দৌড়ে আসে। আমি এসে গেছি। ঈশান, আমি কি তোমাকে বলিনি ডিসিপ্লিন ছাড়া চলতে আমি ঘৃণা করি? মানে, আসলে রাস্তায় একটু জ্যাম ছিল। জ্যাম? প্রতিদিনই তো জ্যাম থাকে, আজ নতুন হলো নাকি? না, মানে ঘুম। আচ্ছা, একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। অসাধারণ, আমার সঙ্গে দেখা করতে এসে ঘুমিয়েছো? 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আমি, আর তুমি ঘুমিয়েছো? সরি, সত্যি সরি, আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি আসতে। ঈশান, ভালো করে শোনো, আমি তোমার সিনিয়র আর তুমি আমার বয়ফ্রেন্ড। এই 2টা জায়গাতেই ডিসিপ্লিন চাই। এইভাবে আবার দেরি করলে কিন্তু খুব খারাপ হবে। ঠিক আছে, আর হবে না। আপনি রাগ করবেন না প্লিজ। চলো, বেশি কথা শুনলে মাথা ধরে যায়। আজকে আইসক্রিম কিনে দিবে, এটা তোমার শাস্তি। ঠিক আছে, শাস্তি মঞ্জুর। আর হ্যাঁ, পরের বার আমার প্রেমিককে দেরি করার অনুমতি নেই, বোঝা গেছে? জি, বোঝা গেছে। আপনি রাগ করলে আমারই বেশি খারাপ লাগে। তাই তো তোমায় ভালোবাসি, যে আমার রাগও সহ্য করে থাকে। ঈশান শুনে ফেলেও চুপ করে হাসে। তুলি রাগ, ভালোবাসা আর জেদ সবই তার কাছে অমূল্য। পার্কের বেঞ্চে বসে তুলি হাত নেড়ে নেড়ে গল্প করছে। তার চোখে আগুন, রাগ, অহংকার সবসময় যেমন থাকে, কিন্তু আজ তার হাসিতে নরম একটা আলো আছে। ঈশান পাশে বসে মাথা নেড়ে নেড়ে শুনছে, কিন্তু মনটা অন্য কোথাও। তুলির ঠোঁটের দিকে, চোখের দিকে, শাড়ির খোপায় গুজে দেওয়া সেই সাদা ফুলটার দিকে। তুলি কথা বলছে আর ঈশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ তুলি বলে ওঠে, ঈশান, আমি কি খুব বাজে কথা বলেছি যে তুমি এভাবে তাকিয়ে আছো? না, মানে আমি আপনাকে খুব সুন্দর লাগছে আজ। তুলি একটু থমকে যায়। তার চোখে মুহূর্তেই অন্যরকম নরম ভাব আসে। হঠাৎ ঈশান ধীরে ধীরে সামনে ঝুঁকে আসে। তার চোখে ভয় আছে, তবু টান আছে তীব্র। তুলি ভাবতেই পায় না ঈশান সত্যি সত্যি সাহস করে তার ঠোঁটে নিঃশব্দে একটা কিস করে ফেলেছে। তুলি পুরো অবাক, চোখ বড় বড় হয়ে যায়। ঈশান, আজ
এত সাহস কই পেলে তুমি? তুমি তো আমাকেই ভয় পাও। ভয় পাই তো, কিন্তু আজ আপনাকে এমন সুন্দর লাগছে যে নিজেকে আর সামলাতে পারলাম না। তুমি তো দিন দিন আমার মতো সাহসী হয়ে উঠছো। ঈশান লজ্জায় চোখ নামিয়ে ফেলে, আর ঠিক তখনই তুলি তার কলার ধরে নিজের দিকে টেনে নেয়। এটা কিসেই শেষ? আমার সিনিয়র প্রেমিক হিসেবে এটা কি যথেষ্ট? তারপর তুলি নিজেই ঈশানের ঠোঁটে গভীর দীর্ঘ উষ্ণ কিস করে। ঈশান হতভম্ব হলো, চোখ বন্ধ করে ডুবে যায় সেই মুহূর্তে। তুলি দূরে সরে এসে বলে, এরকম সাহস দেখালে আমি কিন্তু অভ্যস্ত হয়ে যাব। আপনি অভ্যস্ত হলেই তো আমার পৃথিবী সুন্দর হয়ে যাবে। বেশি মিষ্টি কথা বলো না, না হলে আবার কিস করে দেব। ঈশান মুচকি হেসে তাকিয়ে থাকে। এই রাগী জেদি সিনিয়র মেয়েটাই তার দুর্বলতা। কয়েক মাস কেটে গেছে। তুলি ঈশানের প্রেম এখন আর লুকানো কিছু না। পুরো ভার্সিটিতে হাঁটছে, কথাই কথা থেমে সবাই উকি মারে, কারণ এই কম্বিনেশনটাই ছিল অজানা, অচিন্তনীয়। রাগী সিনিয়র তুলি আর শান্ত ভদ্র লাজুক জুনিয়র ঈশান, দুজন যখন ক্যাম্পাসে করিডোর দিয়ে পাশাপাশি হাঁটে, সবাই শুধু তাকিয়ে থাকে। কারোর চোখে অবাক, কারোর চোখে কৌতূহল, আবার কারোর চোখে হিংসাও আছে। কারণ তুলি যেদিন শাড়ি পরে আসে, ঈশান যেভাবে তাকায় তা দেখলে যে কারোর হৃদয় কেঁপে উঠবে। সেদিন দুপুরে ক্যান্টিনে বসে দুজন গল্প করছে। ঈশান তুলির জন্য লেমনেড আনতে গেছে। রুহি এসে ধপ করে তুলির পাশে বসে। তুই তো শেষ পর্যন্ত ঈশানকে তোকে নিজের দেওয়ানা বানিয়ে ছাড়লি রে। এমন ছেলে চোখে আমি এতটা প্রেম দেখিনি কখনো। দেওয়ানা? ভালোবাসা দেওয়ানাই হতে হয়, ভালোবাসলে দেওয়ানাই হতে হয়। অল্প ভালোবাসা, অল্প সুযোগ, এইসব আমার পোষায় না রে রুহি। সত্যিই তুই আলাদা। তুই যেখানে পা রাখিস প্রেম না হয় উপায় থাকে না। তুলি চোখ তুলে দূর থেকে ঈশানকে দেখে। তার চোখে লাজুক হাসি, হাতে লেমনেড। সোজাসুজি তুলির দিকে ছুটে আসছে। তুলি হালকা গলায় বলে, আলাদা না, আমি শুধু তাকে সত্যিকারের ভালোবাসা দিয়েছি, যে ভালোবাসা মানুষকে বদলে দেয়। ঈশান এসে লেমনেড দেয়। তুলির হাত ছুতেই ঈশানের গাল লাল হয়ে যায়। রুহি হেসে ফেলে, হায় রে, দেওয়ানাপনা দেখলি তুই। তুই পুরো ছেলেটাকে বদলে ফেলেছিস। প্রেম যদি বদলাতে না পারে তবে সেই প্রেম কি প্রেম? আপনার প্রেম না হলে আমি তো আজও আপনার সামনে ঠিক মতো তাকাতে পারতাম না। তোমাকে তো আমি ঠিকই সাহসী বানিয়েছি, এবার আরো হবেই। তোমাদের দেখে মনে হয় সিনেমা দেখছি। রাগী সিনিয়র আর প্রেমে পাগল জুনিয়র, একদম হিট জুটি। আমরা জুটি না রে রুহি, আমরা গল্প, যা কেউ ভুলতে পারবে না। আর ঈশান তুলির পাশে দাঁড়িয়ে হাসে। তার চোখে সেই প্রেম যেটা দেখে পুরো ভার্সিটি পাগল হয়ে যায়। রাতের আলো নরমভাবে রেস্টুরেন্টের কাছে পড়ছে। তুলির কোণের টেবিলে বসে আঙ্গুল দিয়ে টেবিল ঠুকছে। রাগ চেপে রাখতে রাখতে তার চোখ দুটো লাল হয়ে গেছে। ঘড়ি কাঁটা টিকটিক করে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট। তুলি দাঁত চেপে বলে, ঈশান আজ যদি আসে আমি ছাড়বো না। নিজে মনে মনে হাজারবার শপথ করে বসে আছে। হঠাৎ দরজা খুলে ঈশান হাঁপাতে হাঁপাতে ঢোকে। তুলি তাকে দেখে কটমট করে তাকিয়ে থাকে। ঈশান এগিয়ে এসে আসতে বলে, সরি, আমি আসতে দেরি হয়ে গেছে। ঈশান এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোমাকে কতবার বলেছি, ও তো অপেক্ষা করা যায় না। আমি আসলে না, এবার তোমার অজুহাত শুনতে চাই না। প্রতিদিন লেট করে আসো কেন? তোমার ঘড়িতে কি সময় চলে না? নাকি তুমি ভাবো আমি সারা জীবন বসে তোমার জন্য অপেক্ষা করব? না, মানে আমি জানি ভুল হয়েছেন। তুমি আমাকে ভালোবাসো বলে বলো, কিন্তু আচরণে বোঝা যায় না। ভালোবাসলে মানুষ সিরিয়াস হয়, ডিসিপ্লিন মেনে চলে। আমি কি তোমাকে এগুলো শেখাইনি? সরি, সত্যি বলছি, আমি চেষ্টা করব। আজ সত্যি জরুরি একটা কারণে। থাকো, তোমার জরুরি কারণ প্রতিদিনই থাকে, কিন্তু আমার অপেক্ষার মূল্য তোমার কাছে তো নেই। আপনি রাখবেন না, আমি ঠিক করে নেব, প্লিজ। তুলি তখনও রাগী ফুঁসছে। নরম আলোয় রাগী তুলির মুখ আরো তীক্ষ্ণ দেখাচ্ছে। তবুও চোখের গভীরে একটা ব্যথা, যা শুধু ঈশানই দেখতে পাই। আমাকে আর একবার অপেক্ষা করালে খারাপ হবে তোমার জন্য। ঠিক আছে, আর হবে না, শুধু রাগ কমান প্লিজ। তুলি মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকাই। তবুও তার গালে লালচে আভা বলে দেয় ঈশানের দেরি তাকে শুধু রাগায় না, কষ্টও দেয়। আর সেই কষ্টটাই ঈশানের মনে নেশার মতো ছড়িয়ে যায়।
রেস্টুরেন্টের কোনটা তখনও টান টান উত্তেজনায় ভরা। তুলি মুখ ঘুরিয়ে বসে আছে, চোখে রাগ, ঠোঁট শক্ত। ঈশান বুঝতে পারছে আজ শুধু দুঃখ প্রকাশে কাজ হবে না। সে একটু কাছে সরে আসে। তুলির চোখ তুলে তাকাতেই ঈশান হালকা কাপা গলায় বলে, আপনি রাগ করলে আমি সহ্য করতে পারি না। তুলি কিছু বলে না, আবার মুখ ফিরিয়ে নেয়। ঈশান তাকিয়ে থাকে আরো কয়েক সেকেন্ড, তারপর হঠাৎ সাহস করে তুলির মুখটা হাতে নিয়ে তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তুলি প্রথমে থমকে যায়, তার রাগ যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। ঈশান ঠোঁট সরিয়ে ফিসফিস করে, আপনি যতবার রাগ করবেন আমি ততবার এভাবেই রাগ ভাঙাবো। তুলি মাথার ভেতর ঝড় পড়ে যায়, পুরো শরীর কেঁপে ওঠে এক অদ্ভুত অনুভূতিতে। সে ঈশানের চোখের দিকে তাকায়, সেই চোখে মায়া, টেনশন, ভালোবাসা সব মিলেমিশে আছে। তুলি মনে হয় আর ধরে রাখতে পারছে না। ধীরে ধীরে তার ঠোঁট নিজে থেকেই এগিয়ে যায় ঈশানের দিকে। সে ঈশানকে নিজের কাছে টেনে নেয়, জোর করে চেপে ধরে আবার কিস করে। ঈশানের নিঃশ্বাস কেঁপে ওঠে। তুলির রাগ, জেদ, অভিমান সব মিলিয়ে তার ঠোঁটের স্পর্শে গলে গেল। ঈশান মৃদু হাসে। এই রাগ কমলো? না, এখনো একদম কমেনি। ঈশান আবার কিস করে, একদম আস্তে না, বরং আরো একটু গভীর ভাবে তাকে কাছে টেনে নিয়ে কিস করতে থাকে। তুলি অস্থির হয়ে ওঠে ঈশানের স্পর্শে। ঈশান ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে বলে, তাহলে যতক্ষণ না কমে আমি ছাড়ছি না। তোমার ঠোঁটের ছোঁয়ায় আমি পাগল হয়ে যাই ঈশান। আমার সব রাগ পানি হয়ে গলে যায়। এইভাবে আমার কাছে থাকলে আমি কোনোদিন তোমার উপর রাগ করে থাকতে পারবো না। দুজনেই হারিয়ে যায় সেই গভীর মুহূর্তে। সবার সামনে থেকেও যেন শুধু তাদের দুজনের পৃথিবী। তুলির বাবা মেয়ের সম্পর্কটা যেন বন্ধুর মতো। দুজনে চা নিয়ে বারান্দায় বসে আছে, হালকা সন্ধ্যা হাওয়া। তুলি কেমন যেন অস্থির হয়ে পায়ের আঙ্গুল ঠুকঠুক করছে মেঝেতে। বাবা সেটা লক্ষ্য করে হালকা হেসে বললেন, কিরে, আজ তো দেখছি মুখটা বেশ সিরিয়াস, কিছু বলবি? বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তাই নাকি? ছেলেটা কি করে? আমার জুনিয়র। জুনিয়র? কি বলছিস? প্লিজ বাবা, অন্য সবার মতো তুমি জুনিয়র শুনে না করে দিও না। আমি ওকে ছাড়া বাঁচবো না। পাগলি মেয়ে, আমার মেয়ের পছন্দই আমার কাছে সব। যার সঙ্গে তুই সুখে থাকবি সেই আমার পছন্দ। বাবা, একটা সমস্যা আছে। বল, শুনছি। ঈশান ছেলে ভালো, খুব ভালো, কিন্তু মনোযোগী না। পড়াশোনা ঠিক মতো করে না, আবার ডিসিপ্লিনও নাই। সময়ের কাজ সময় করতে পারে না, সব কিছুতেই লেট লতিফ। এটাই সমস্যা নাকি? সমস্যা না মা, ঠিক হয়ে যাবে। তোর মতন মেয়ে প্রেমে পড়েছে, শাসনে, ভালোবাসায়, সময় নিয়ে সব ঠিক করে দিবি। ছেলেপেলেরা এমনই হয়। ঠিকই বলেছো বাবা, আমি ওকে ঠিক করে নেব। তবে ওর উপর রাগও হয় ভীষণ। আহা, আমার রাগের রানীর তো রাগ দেখেই মনে হয় ছেলেটা শীঘ্রই লাইনে চলে আসবে। বাবা আমার পাশে থাকলে পৃথিবীতে কাউকে ভয় পাই না আমি। ঈশান, তোমাকেও ঠিক করে নেব, দেখে নিও। রাত মাত্র 10টা, পুরো বাড়ি নিস্তব্ধ, কিন্তু তুলির রাগে ঘরের বাতাসও যেন কাঁপছে। বিছানায় বসে বারবার মোবাইলে ঈশানের নামটাই চাপ দিচ্ছে, কলিং কলিং কলিং, কিন্তু ওইদিকে কোনো সাড়া নেই। তুলি দাঁত কামড়ে বলল, এই ছেলেটা আবার ফোন ধরছে না। এখনই রাত তো মাত্র 10টা বাজে। রিং বন্ধ হয়ে যায়। তুলি আবার কল দেয়, আবারও না। তার চোখ ভয়ঙ্কর ভাবে জ্বলে ওঠে। এখনই ঘুমিয়ে গেছে? এটাই নাকি তার ডিসিপ্লিন? আমার ফোন ধরার আগেই ঘুম? পড়াশোনা তো একদমই নাই। রাগে ফুঁসতে থাকা তুলি মোবাইলটা উল্টে পাল্টে দেখে, তারপর হঠাৎ জোরে বিছানায় ছুঁড়ে মারল। মোবাইলটা ধূপ করে লাফ দিয়ে নিচে পড়ে গেল। একদম সোজা হবে না। এই ছেলেকে লাইনে আনতে বড় সড়ো পদক্ষেপ নিতে হবে, না হলে আমার মাথা খারাপ হয়ে যাবে। রাতের পরে সকাল। তুলি এবার আর রাগ চাপতে পারল না, গম্ভীর মুখে বাবার রুমে ঢুকে গেল। বাবা ল্যাপটপে কাজ করছিলেন। মেয়ের মুখ দেখেই বুঝলেন ঝড় আসছে। কিরে তুই, মুখটা এইভাবে কেন? আবার কারে ধমক দিচ্ছিস নাকি? ঈশান, এইভাবে ঠিক হবে না, আমাকে শক্ত হতে হবে। কি করবি? আবার কি নতুন প্ল্যান? আমি ব্রেকআপ করব ওর সাথে। কি, তুই নাকি ওকে ছাড়া বাঁচতে না, সেই তুই ব্রেকআপ করবি? আরে বাবা, ব্রেকআপ মানে ছাড়বো না, সবটাই প্ল্যান, ওকে মানুষ করার প্ল্যান। মানুষ আর ব্রেকআপের মধ্যে কি সম্পর্ক? দেখো বাবা, ওকে যদি এখনই নাড়া না দেই, জীবনে কিছুই করবে না, সময় মতো আসে না, পড়াশোনায় মন নেই, ডিসিপ্লিন জিরো। আমি যদি ব্রেকআপ করি ও কষ্ট পাবে, আর কষ্ট পেলে মানুষ ঠিক হয়ে যায়। ও
পড়াশোনায় মন দিবে, নিজেকে প্রুফ করবে। তারপর? তারপর তুমি তোমার কোম্পানিতে ওকে চাকরি দিবে, ওর জীবন পাল্টে যাবে। সব ঠিকঠাক হলে আমি আবার ওকে বিয়ে করব। বাহ, সুন্দর বুদ্ধি। কষ্ট পেলে সত্যি মানুষ বদলায়। ঈশানও জীবনে উন্নতি করবে, তুইও খুশি, ও ঠিক হবে। বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না, এটা সত্যি। কিন্তু ওকে ঠিক মানুষ বানিয়ে তবেই বিয়ে করব। ঠিক আছে মা, তোর প্ল্যান চাল, আমি তোর পাশে আছি। তুলি মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিল, আজ থেকে ঈশানের লাইনে আনার মিশন শুরু। সকালে রোদ হালকা পড়েছে ক্যাম্পাসের পেভমেন্টে। তুলি আজ খুব আগে ভাগেই এসে দাঁড়িয়ে আছে, মুখটা শক্ত, চোখে সেই ভয়ঙ্কর স্নেহের লোক। ঈশানের মন আজ অদ্ভুত ভালো, কিন্তু কাছে আসতেই দেখে তুলি এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন ঝড় আসছে। ঈশান একটু নার্ভাস ভঙ্গিতে বলল, আপনি অনেক আগে আসছেন মনে হয়। তুলি ধীরে ধীরে তাকালো, সেই তাকানোটাই ঈশানের বুক কেঁপে ওঠার জন্য যথেষ্ট। না, আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি, আর তুমি আজও লেট। উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই। ঈশান, আজ তোমার সাথে জরুরি কথা আছে। কি হয়েছে? তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না ঈশান, আমি ব্রেকআপ করতে চাই। এক মুহূর্তের জন্য বাতাসও নিস্তব্ধ। ঈশান যেন ঠিক মতো নিঃশ্বাস নিতে পারল না। কি বলছেন আপনি? আপনি সিরিয়াস? হ্যাঁ, তোমার মতো ছেলের সাথে সম্পর্ক রাখা মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করা। যার জীবনে কোনো লক্ষ্য নেই, খাওয়া আর ঘুম ছাড়া কোনো কিছুই পারে না, তাকে আমার জীবনে চাই না। আমি ঠিক হয়ে যাব, সত্যি বলছি। এভাবে বলবেন না প্লিজ। 1 বছর হলো ঈশান, 1 বছর আমি কত সুযোগ দিয়েছি তোমাকে সময় দিয়েছি, ভালোবেসেছি, অনুরোধ করেছি, কিন্তু একটুও বদলাতে পারি নাই। আমি চেষ্টা করব আপু, মানে তুমি না বললে আমি ঠিক করে নেব সব। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমার পক্ষে আর এই সম্পর্ক রাখা সম্ভব না, আজকে এখানেই শেষ। তুলি প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। থাকতে পারলে মানুষ সব পারে, তোমার উচিত এখন নিজের জীবন ঠিক করা, আমাকে নয়। যার জীবনে কোনো উদ্দেশ্য নেই তার পেছনে সময় নষ্ট করতে চাই না। তারপর তুলি আর একবারও পেছনে তাকালো না, সোজা চলে গেল। ঈশান দাঁড়িয়ে রইল একই জায়গায়, চোখ ভিজে, বুকটা ফেটে যাচ্ছে, মনে শুধু একটাই কথা। তুলি, তুমি আমাকে কেন রেখে গেলে? ঠিক আছে, আমি দেখাবো এই ঈশান জীবনে কি করতে পারে। আমি ভেঙে পড়বো না, জীবনের সাথে লড়াই করে আমি জিতবো, এটাই আমার চ্যালেঞ্জ। অতীত শেষ। রাতের ঘরটা নিস্তব্ধ, বেডসাইড ল্যাম্পের হলুদ আলোয় পুরো ঘরটা যেন দম বন্ধ অন্ধকারে ডুবে আছে। তুলি মুখটা বালিশে গুজে ফুপিয়ে কাঁদছে, এমন কান্না যেন বুকের ভেতর জমে থাকা 5 বছরের আগুন একসাথে বেরিয়ে আসছে। বালিশ ভিজে গেছে অশ্রুতে। তুলির চোখ ছলছল, ঠোঁট কাঁপছে অনবরত। ধীরে ধীরে বালিশটা সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, ঈশান, আমি তো তোমাকে ঠিক করতে চেয়েছিলাম, তোমার জীবনটা বদলাতে চেয়েছিলাম, তোমার জন্যই তো ব্রেকআপ করেছিলাম, যেন তুমি আরামে নিজের মতো গড়ে উঠতে পারো। তার চোখে আবারও জল জমে উঠল। বুকের ভেতরের ব্যথাটা ছুরি হয়ে দিচ্ছে। আমি তো কখনো তোমাকে ছাড়তে চাইনি, কখনো না। সবই ছিল প্ল্যান, শুধু তোমাকে মানুষ করার জন্য। আর তুমি কি করলি ঈশান? এত সহজে ভুলে গেলে আমাকে, এত সহজে আমার জায়গায় নীলার নাম বসিয়ে দিলে। খালাতো বোন, হবু স্ত্রী, এইটাই কি তোমার ভালোবাসা ছিল আমার জন্য? একটুও ভালোবাসো নাই আমাকে, একটুও না। আমি ভেবেছিলাম তুমি আমারই থাকবে, তোমার জীবনে কষ্ট দিলে তুমি বদলাবে, আবার ফিরে আসবে, কিন্তু তুমি তো উল্টো আমাকেই ভুলেই গেলে। উঠে বসে চুল দুদিকে সরি, গলা জড়িয়ে আসে কান্নায়। ঈশান, তুমি কিভাবে পারলে? আমি কি সত্যি এতটাই তোমার কাছে তুচ্ছ ছিলাম? হ্যাঁ, না, আমি তোমাকে ছাড়বো না, যেইভাবে হোক। তোমার এই হবু বউ, এই নীলা, তার সাথে বিয়ের স্বপ্নটা ভাঙতে হবেই। তুমি শুধু আমার ঈশান, আর কারোর তোমাকে হতে দিব না। ঘরটা নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতার মাঝে তুলির কান্নার শব্দটা একটা আহত মেয়ের নয়, একটা আঘাতপ্রাপ্ত অধিকারী জেদি প্রেমিকার ঘোষণা। সকালের অফিসটা যেন অদ্ভুত নীরব, যেখানে তুলির পদচারণা মানেই ছিল ঝড়। রাগ কমান্ড সেই তুলি আজ গম্ভীর, ঠান্ডা, একদম বরফের মতো। রুমে ঢোকার সময় যে সাধারণত দুজনকে ধমক দেয়, আর সে কাউকে দেখেও দেখছে না। চোখ নিচু, ঠোঁট শক্ত করে চেপে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ভিতরে আগুন জ্বলছে। রাফি কফির কাপ হাতে দাঁড়িয়ে ঈশানের ডেস্কে এলো। ভাই, আজ ম্যাডাম এত চুপচাপ কেন?
কিছু বুঝতেছি না। ঈশান কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখলো মমতার জানালার ধারে। সেদিনের রাগে তাড়িয়ে দেওয়া কথা এখনো কানে বাজছে। জানি না ভাই, আমি তো ঠিকঠাক সময়ে আসছি আজ। কার উপর কি রাগ আল্লাহই জানেন। দেখেন না, আজ কারো দিকে তাকাচ্ছেন না, নিশ্চয়ই আজ কারো সর্বনাশ হবে। আল্লাহ, আজ যদি আমারই সর্বনাশ হয়, আল্লাহ আমার কপালেই দুঃখ লেখা নাকি? এই গম্ভীর মোডে ডাক মানেই আজ বিপদ নিশ্চিত। যা ভাই, তোর শোকগাথা শুরু হইতেছে। দোয়া করবেন রাফি ভাই, আজ যেন ঠিক মতো বেঁচে ফিরি। এটা বলেই সে তুলির কেবিনের দিকে হাঁটতে থাকে, আর কেবিনের ভিতর এক ঝড় অপেক্ষা করছে, যা শুধু তুলির রাগ না, তার লুকানো ব্যথাটাও পুড়িয়ে দিচ্ছে। ঈশান দরজা ঠেলে ভেতরে ঢুকতে রুমের ঠান্ডা বাতাসটা অস্বাভাবিক ভারী লাগলো। তুলির টেবিলের সামনে হাত গুটিয়ে দাঁড়িয়ে, চোখ ভয়ঙ্কর শান্ত, সেই শান্তির নিচে লুকানো ঝড়। ঈশান কাপা গলায় বলল, ডাকছিলেন ম্যাডাম? ঈশান, আপনার বিয়ের দাওয়াত তো দিলেন না? এখনো দিন ঠিক হয়নি ম্যাডাম, ঠিক হলে অবশ্যই দেব। তার কথা শেষ হতে না হতেই তুলি ঝড়ের মতো সামনে এগিয়ে এসেই হঠাৎই ঈশানের কলার চেপে তাকে কাছে টেনে নিল। পরের মুহূর্তেই ঈশানের ঠোঁটে নির্মম কামড়ের পরেই আশঙ্কিক দম বন্ধ করা কিস। ঈশান শকে জমে গেল। তুলি দূরে সরে চোখ লাল করে থুতু গিলল। কুত্তা, তোর এত সাহস! অন্য কাউকে বিয়ে করবি, আমাকে ভুলে গেছিস এত সহজে? আপনি কি বলছেন? আপনি আমার বস, আমি আপনার নিজের একজন সাধারণ কর্মচারী। একদমই নাটক করবি না। ভুলে যাস না ঈশান, আমরা 1 বছর সম্পর্কে ছিলাম। 1 বছর, ওগুলোকে স্রেফ ভুলে যাওয়ার জিনিস? ঈশান ঠোঁট চুয়ে দেখলো রক্তের হালকা লাল দাগ, তার চোখে ব্যথা, গলায় ক্ষত চাপা কষ্ট। হ্যাঁ ছিলাম, কিন্তু সেটা আপনি খুব সহজে ভেঙে চলে গিয়েছিলেন। একটু ভাবেননি আমার কি হবে, তাই ওটাকে আমি আর মনে রাখতে চাই না। তুলির চোখ মুহূর্তেই বদলে গেল। সে যেন পুরোপুরি বাঘিনী হয়ে উঠল। রাগ, কষ্ট, অধিকার সব একসাথে ফেটে পড়ছে। তুলি ঈশানের ঠিক সামনে এসে দাঁড়ালো, শ্বাস গা ছুঁয়ে যাচ্ছে। তুই ভুলে থাকতে চাস? আমি ভুলতে দিই না, দেবও না। তুই আমার ছিলি, আছিস আর থাকবি, যে করেই হোক। ঈশানের বুক ধরফর করতে লাগলো। কেবিনের দরজা বন্ধ। ভেতরে শুধু তুলির রাগ, ব্যথা আর অবদমন করা ভালোবাসার দাবানল। ঈশানের কথা বলতে গিয়ে গলা কেঁপে ওঠে। তুলির চোখে আগুন যেন তাকে পুড়িয়ে দিচ্ছে, তবুও সেই নিজেকে জোর করে শান্ত রাখলো। এসব বলবেন না ম্যাডাম, আমার হবু স্ত্রী জানলে কষ্ট পাবে। আর সেই 2 দিনের সম্পর্ক, সেটাকে মনে রাখে কে? এই কথাটা বলা মাত্রই তুলির মুখের রং মুহূর্তেই বদলে গেল। পরের সেকেন্ডে সে ঝাঁপিয়ে এসে ঈশানের ঠোঁটে আবার নির্মম কামড়। ঈশান ব্যথায় হালকা চিৎকার করে উঠল। তোর এত বড় সাহস ঈশান! আমার ভালোবাসার যেটার জন্য আমি এত বছর পাগলের মতো থেকেছি, সেটাকে তুই তুচ্ছ বলবি? তোরে আমি কি করব নিজেও জানি না। তুলির বুক ধরফর করছে, শ্বাস ভারী, রাগ ও ব্যথা মিশে ঝড়ের মতো আচরণ। ঈশান মুখ ফিরিয়ে ঠোঁট চেপে ধরল। ম্যাডাম, বস এভাবে কর্মচারীর কাছে আসবেন না, মানুষ খারাপ বলবে। তুই আমার কর্মচারী না ঈশান, তুই আমার ভালোবাসা। আপনার ভালোবাসা আমার চাই না ম্যাডাম। যে আমাকে একা করে চলে গেছে, যে ব্রেকআপের দিন 1 ফোঁটা কষ্ট পেল না, তাকে মনে রাখার ইচ্ছে নেই আমার। এই কথাটা তুলির বুকে ছুরি হয়ে ঢুকলো। তার চোখে এক মুহূর্তে পানি এসে গেল, কিন্তু সে তা দ্রুত গিলে নিল, কেউ যেন না দেখে। সে হঠাৎই ধীর গলায় কষ্ট চেপে বলল, তুই আমাকে ভুলে থাকতে শিখে গেছিস, তাই না? তাই তো? একটা কথাও ভাবলি না আমি কতটা কষ্টে ছিলাম? ঈশান মুখ ঘুরিয়ে নিল। দুজনের মাঝখানে নীরবতার আগুন, একটা অতীত যা কেউ ভুলতে পারে না, তবু দুজনই ভুলে থাকার অভিনয় করছে। রাতে রুমের দরজাটা আধা খোলা, ভেতর থেকে চাপা কান্নার শব্দ বেরোচ্ছে। তুলির চোখ দুটো ফুলে লাল, মেকআপহীন, ভাঙ্গা, মানুষটাকে যেন চেনাই যাচ্ছে না। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ। শোনা মা, দরজা খুলে দিবি? তুলি দরজা খুলতেই বাবা এক মুহূর্তে তাকিয়ে রইলেন। মেয়ের চোখে সেই ভাঙ্গা জোড়া অবস্থা দেখে বুকটা হু হু করে উঠল। তিনি এগিয়ে এসে তুলিকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে মা? কে কিছু বলেছে? এমন কান্না করছিস কেন? তুলি বাবার বুকে মুখ গুজে আরো জোরে কেঁদে উঠল, বুক কাঁপা কাঁপা, কণ্ঠ ভাঙ্গা। বাবা, ঈশান আমাকে ভুলে গেছে। ও আর আমাকে চায় না।
আজ বলল ও তার খালাতো বোনকে বিয়ে করবে। বাবা, আমার ভালোবাসা হেরে গেছে, আমি হারলাম। বাবা ধীরে ধীরে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তার গলায়ও কাঁপুনি, তবে মেয়ের সামনে শক্ত হয়ে থাকার চেষ্টা করেন। সোনা, তুই ভুল ভাবছিস। সত্যিকারের ভালোবাসা কেউ ভুলে যেতে পারে না, বিশেষ করে তোকে, যে তোকে একসময় জীবন বলে ধরে রেখেছিল। না বাবা, এবার সত্যি ঈশান আজ আমার চোখে চোখ রেখে বলেছে ওর হবু বউ নাকি ওর খালাতো বোন। আমি নাকি ভুল জায়গায় ভালোবাসা ধরে রেখেছি। বাবা বলো আমি কিভাবে বাঁচবো? ও ছাড়া আমি তো শূন্য, সম্পূর্ণ শূন্য। বাবা মেয়েকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। তার চোখে কোনো ভিজে উঠেছে। সোনা, মানুষ রাগে, মান অভিমানে অনেক কথা বলে ফেলে, কিন্তু মনের কথা অন্য। তুই যাকে ভাবছিস, যাকে এতদিন ভালোবেসেছিস, সে তোকে ভুলে থাকতে পারবে না। তুই শুধু সময়টাকে একটু যেতে দে। সত্যি যদি ভালোবাসা থাকে, সেটা নিজে নিজেই ফিরে আসবে। বাবা, ভয় লাগে, ওকে হারানোর ভয়টা আমাকে মেরে ফেলেছে। ভয় না কর মা, যার হৃদয়ে তোর নাম খোদাই করে সে তোকে হারাবে না। আর যদি ভাগ্য পরীক্ষা নিতে চাই, তুই শক্ত থাকবি, তুই হেরে যাবি না। তুলি বাবার বুকে মাথা রাখলো। কাপা শরীরটা ধীরে ধীরে স্থির হয়ে এলো, কিন্তু চোখের গভীরে সেই একটাই প্রশ্ন, ঈশান সত্যি কি তাকে ভুলে গেছে? অফিসের সকালটা শান্তই ছিল, কিন্তু ঈশান ঢুকতেই যেন পরিবেশ বদলে গেল। মুখে একরকম জোর করে তোলা হাসি, চোখে চাপা ক্লান্তি। তবুও সোজা গিয়ে দাঁড়ালো তুলির টেবিলের সামনে। ম্যাডাম, আজ আমাকে ছুটি লাগবে। তুলি মাথা তুলে তাকাতেই বুকটা হু হু করে উঠল। চোখের নিচে কালো দাগ, গত রাতের কান্নার ছাপ এখনো শুকায়নি, তবু মুখে কঠোর ভাব ধরে রাখলো। হঠাৎ কি দরকার? আমার বিয়ে ঠিক হয়ে গেছে ম্যাডাম। হবু বউকে নিয়ে শপিং করতে হবে, সে অপেক্ষা করছে, তাই ছুটি লাগবে। এক মুহূর্ত নিস্তব্ধতা। তুলির শ্বাস আটকে গেল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলো না, শুধু বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাতটা টেবিলের উপর শক্ত হয়ে ধরা, যেন ভেঙে না পড়ে। ঠিক আছে, আপনি যেতে পারেন, ছুটি অনুমোদন হয়ে গেল। ঈশান মাথা নেড়ে বেরিয়ে গেল। তুলি এক মুহূর্তে চোখ বন্ধ করে থেমে রইল। শুধু নিচে ধুকপুকানিতে শুনতে পাচ্ছে, বুকের ভেতর হাজারটা শব্দ চিৎকার করছে, কিন্তু ঠোঁট স্থির। ঈশান বাইরে যেতে রাফি দৌড়ে এলো। কি ভাই, আজকে খুব খুশি খুশি লাগতেছে, কোথায় যান? ঈশান মুচকি হেসে ফোনটা পকেটে ঢুকালো। সেই হাসিটা যেন কেউ জোর করে মুখে এঁটে দিয়েছে। চোখের ভেতরে অন্য গল্প। ভাই, কাউকে জ্বলতে দেখে আজ খুবই আনন্দ লাগছে আমার। কাকে, কারে জ্বালাচ্ছেন? স্পষ্ট বলেন তো। বুঝবেন না ভাই, এটা খুব গভীর, খুব জটিল। রাফি কিছুই বুঝতে পারল না, কিন্তু ঈশানের মুখে সেই বিজয়ের হাসির পেছনে যে কত বড় ব্যথা লুকিয়ে আছে তা তুলি একাই জানে। ঠিক তার কেবিনে বসে নীরবে চোখের পানি মুছছে। বাড়ির দরজা খুলতেই তুলি যেন আর ধরে রাখতে পারল না, ব্যাগটা সোফায় সরে দিয়ে ছুটে গিয়ে বাবার বুকে মুখ লুকিয়ে দিল। কান্নায় শরীরটা কাঁপছে। বাবা, ঈশানের বিয়ে ঠিক হয়ে গেছে, সে আমাকে সত্যিই ভুলে গেছে। বাবা, আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করবে। তুলির বাবা থমকে গেলেন। মেয়ের কান্না তিনি সহ্যই করতে পারেন না। চোখ শক্ত করলো, গলায় রাগ মিশে গেল। কি এত বড় সাহস, তোরে ভুলে অন্য মেয়েকে বিয়ে করবে? ঠিক আছে, আমিও দেখি, আমি তোর বিয়ের ব্যবস্থা করি। না বাবা, কিছুতেই না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমার সবকিছু তো ঈশান। ঈশান যদি পারে, তুই কেন পারবি না? তুইও দেখিয়ে দে, তুই তার জন্য কাঁদবি না। সে তো নিজের খুশিতে বিয়ের শপিং করছে। বাবা প্লিজ এসব বলো না, আমি পারবো না, আমার ভেতরটা ফেটে যাচ্ছে বাবা, আমি কাউকে ভালোবাসতে পারবো না। বাবা এবার দুকাত চেপে তুলির চোখের দিকে তাকালেন, গলায় ব্যথা কিন্তু কথা দৃঢ়। তোর ভাঙা মুখ, কাদা চোখ আমি দেখতে পারবো না মা, তোকে পারতেই হবে, তোকে শক্ত হতেই হবে। আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ের কথা বলবো। ছেলেটা ভালো, প্রতিষ্ঠিত, তুই বিয়ের প্রস্তুতি নে। আমি আমার মেয়েকে এভাবে ঘরে বসে কষ্ট পেতে দেখতে পারবো না। বাবা তুমি আমার সাথে এমন করবে? তোর ভালোর জন্যই করেছি মা, তুই ঈশানের জন্য যতটুকু করেছিস, এবার তোর নিজের জন্য বাঁচার সময়। তুলি বাবার বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে ভেঙে পড়ল। তার বাবার চোখেও এক ফোঁটা অপ্রকাশিত অশ্রু ঝলসে উঠল। অফিসে আজও তুলির মুখটা শক্ত, গম্ভীর। কেউ বুঝতে পারে না ভিতরে কি ঝড় চলছে। নিজের কেবিনে বসে ফাইল দেখার ভান করছে, কিন্তু মনটা যেন বারবার ভেঙে যাচ্ছে। কয়েকদিন ধরে বাবার কথাগুলো তার মাথায় বাজছে। ঠিক তখনই দরজায় নক। ম্যাডাম, আসবো? আসুন। ঈশান ঢুকতেই তুলি মাথাটা নিচু
ফাইল সরিয়ে রাখলো। কিছুক্ষণ চুপচাপ, তারপর এক নিঃশ্বাসে বলে ফেল, বাবা আমার বিয়ে ঠিক করেছে ঈশান। ঈশান থমকে গেল, মুখে একটু অনুভূতি দেখালো না, বরং এমন ভাব করলো যেন দুনিয়ার সবচেয়ে সাধারণ খবর শুনছে। ভালো তো ম্যাডাম, এমন বড় লোকের বিয়ে তো কখনো দেখি নাই, এবার দেখতে পারবো। এক মুহূর্তে তুলির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। কথাটা এমন ভাবে বললো যেন তার জীবনে তুলি নামের কোনো মানুষ ছিলই না। কিন্তু সে হাসি আটকায়, চোখ শুধু নিচে নামিয়ে রাখে। আস্তে করে জিজ্ঞেস করলো, তোমার বিয়ে কবে? খুব শিগগিরই ম্যাডাম। আমার হবু স্ত্রী তো রীতিমতো পাগল হয়ে আছে, কখন আমাদের বিয়ে হবে। সে আমাদের খুব ভালোবাসে, তাই তো অপেক্ষা করতে পারে না। এতটুকু বলেই সে কাগজে চোখ নামিয়ে রাখলো, যেন এতে তার কোনো অনুভূতি নেই। তুলির বুকের ভেতরটা ধসে গেল, মনে হচ্ছিল কেউ ভিতর থেকে 1000 বার ছুরি মারছে। গলা ধরে আসলো, কিছু বললো না। চাইলে চিৎকার করে বলতে পারতো, তুই মিথ্যা বলছিস ঈশান, আমাকে ভুলতে পারিস না তুই। কিন্তু সে কিছুই বললো না, শুধু ঠোঁট কামড়ে নিজেকে শক্ত রাখলো। তারপর খুব আস্তে নরম গলায় বলল, আচ্ছা ভালো। এতটাই বলতে পারলো। ঈশানের মুখে তখনও সেই অভিনয়ের হাসি। আর তুলি তার কেবিনে দাঁড়িয়ে নিজের দম বন্ধ হয়ে আসা বুকটা সামলাতে সামলাতে বুঝলো এই ভালোবাসা থেকে বের হওয়া এত সহজ না। আর ঈশান তাকে যেভাবে দূরে সরাচ্ছে, তাতে তার হৃদয়ের প্রতিটা ইঞ্চি আরো বেশি ভেঙে যাচ্ছে। 15 দিন কেটে গেছে। আজ তুলির বিয়ে, ঘর ভর্তি সাজ, শাড়ির লাল আলো, গয়নার টুংটাং, সবই যেন তাকে বিদ্রুপ করে তাকিয়ে আছে। তুলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিটাকে দেখছে, কিন্তু সে নিজেকে চিনতে পারছে না। চোখ ভিজে গেছে, ঠোঁট কাঁপছে। আজ তোমাকে ভালোবেসে অন্য কাউকে স্বামী মানতে হবে ঈশান। তোমার দেওয়া কষ্ট নিয়েই আজ হাতে মেহেদি পড়ছি। তুমি কি করে পারলে আমাকে ভুলে যেতে? একটুও মনে পড়ে না আমাদের দিনগুলো? একটুও না। চোখের কোণা দিয়ে কাদা নামতেই তুলি দ্রুত মুছে ফেলো। বাবা বাইরে অপেক্ষা করছে, সোনামণিকে হাসি মুখে দেখতে চাই। তুলিও হাসার ভান করলো। সব আচার অনুষ্ঠান, সব কোলাহল, সব হইচই একটা কুয়াশার মতো মনে হলো তার কাছে। এভাবে বিয়ে হয়ে গেল। বাসর রাত, ঘর জুড়ে মৃদু আলো ছোটা, বিছানায় গোলাপের পাপড়ি। তুলির বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি। এই কাঁপুনি উত্তেজনা না, এটা ভয়, অভিমান আর অগাধ কষ্টের। দরজা খুলে হালকা শব্দ হলো। পায়ের শব্দ শুনেই তুলি চোখ নিচে নামিয়ে নিল। মনে মনে ভাবলো আজ থেকে অন্য এক পুরুষ তার জীবনের দায়িত্ব নেবে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তুলি চোখ তুলে যা দেখলো, তার বুকের ভিতরটা যেন থেমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে ঈশান, সাদা পাঞ্জাবি, চোখে অদ্ভুত এক ক্ষীণ ভয়। তুলি মুহূর্তে উঠানে আগুন লাগার মতো ঝাঁপিয়ে উঠল। তুমি এখানে কি করছো? এটা আমার বাসর। তুমি তো তোমার খালাতো বোনকে বিয়ে করতে যাচ্ছিলে, তাহলে তুমি আমার ঘরে কেন? ঈশান দরজা বন্ধ করে আস্তে আস্তে তুলির থেকে কয়েক কদম দূরে এসে দাঁড়ালো। তার চোখে এমন এক চাহনি যা তুলি কোনোদিন ভুলতে পারেনি। আত্মসমর্পণ, ভালোবাসা আর পাগলামি একসাথে মিশে আছে সেখানে। এই ঘর, এই বিছানা, এই বাসর, এসব সবই তো আপনার জন্য ম্যাম। আমি কখনোই অন্য কাউকে বিয়ে করতে চাইনি, আর হবেও না। কিন্তু তোমার বিয়ে তো ঠিক হয়েছিল, তুমি তো বলেছিলে। আপনাকে রাগানোর জন্য বলেছিলাম, একটু দেখে নিতে চেয়েছিলাম আপনি আমাকে হারালে কেমন লাগে। তাহলে এটা পুরো নাটক? আমাকে কষ্ট দেওয়ার জন্য ছিল? ঈশান ধীরে এসে তুলির সামনে হাঁটু গেড়ে বসে, চোখ ভিজে গেছে তারও। না ম্যাম, এটা আপনাকে কষ্ট দেওয়া না, এটা আপনাকে ফেরত পাওয়া। তুলি থমথমে হয়ে দাঁড়িয়ে থাকে, হৃদয়টা যেন আবার ধুকপুক করতে শুরু করেছে। এটাই সেই মানুষ যার জন্য সে আজ কতটা কেঁদেছে, যার জন্য আজ সে মরতে চেয়েছিল। আর সেই এখন তার স্বামী হয়ে সামনে দাঁড়িয়ে। তুলি থমকে উঠল, কিন্তু গলা শক্ত থাকলো না। তুমি এমন কেন করলে ঈশান? কারণ আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ম্যাম, তাই আপনাকে ছাড়া কাউকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। ঈশান একটু এগিয়ে এলো, তার মুখের শান্ত ভাবটা বদলে গিয়ে যেন বহু বছরের চাপা ব্যথা উঠে এলো চোখে। তুলি তাকিয়ে আছে, হঠাৎ যেন পৃথিবী থেমে আছে দুজনের মধ্যে। ঈশান গভীর শ্বাস নিল। এসব কিছুই হঠাৎ হয়নি ম্যাম। আপনার বাবার আর আমার প্ল্যান ছিল 5 বছর আগে, যেদিন আপনি আমাকে ছেড়ে চলে গেছিলেন। তুলি মুহূর্তেই স্থির হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল, চোখে
চোখ বড় বড় করে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান ধীরে ধীরে বলে যেতে লাগলো, আপনি সেদিন বলেছিলেন আমি নাকি লক্ষ্যহীন, সিরিয়াস না, ডিসিপ্লিন নেই। আপনার মতো মেয়ের যোগ্য আমি নই। তুলি চোখ নামিয়ে ফেললো। তার বুকের ভিতর পুরনো দংশনগুলো আবার জেগে উঠল। আপনি সেদিন গিয়েছিলেন আর রাতে আপনার বাবা আমার বাসায় এসেছিলেন। তিনি আমাকে সব বললেন আপনি নাকি আমাকে হারিয়ে মানুষ করতে চান। আপনি নাকি চান আমি নিজের পায়ে দাঁড়াই, আমি যেন আপনাকে হারিয়ে ভেঙে না যাই, আমি যেন প্রমাণ করি আপনার ভালোবাসা ভুল ছিল না। বাবা তোমাকে সব বলেছিল? আপনার বাবা আমাকে নিজের ছেলের মতো সামনে বসিয়ে বললেন, তুলিকে হারানোর ভয় যেন তোমাকে মানুষ করে তোলে। তুমি পড়াশোনা করো, আমি সব সাহায্য করব, কিন্তু তোমাকে হতে হবে আমার মেয়ের গর্ব। তুলি চোখ দিয়ে জল নামতে শুরু করলো। সে মুখ ঢেকে ফেলো, কিন্তু ঈশান থামলো না। আমি আপনাকে প্রমাণ করতে চেয়েছিলাম ম্যাম, আমি শুধু আপনারই। এই 5 বছর আমি মরার মতো পরিশ্রম করেছি, দিন রাত পড়েছি, চাকরি করেছি, ডিসিপ্লিন শিখেছি, সবই আপনার জন্য, শুধু আপনাকে পাওয়ার জন্য। আর আপনি রেখে গিয়ে সত্যি সত্যি অন্য কাউকে বিয়ে করতে চললেন। একবারও ভাবলেন না আমি কিভাবে বাঁচবো। আমি আপনার ছিলাম ম্যাম, আছি, থাকবো। তুলি আর সহ্য করতে পারলো না, এক ঝটকায় তারুর দিকে ঝাঁপিয়ে পড়লো। তুলি ঈশানের বুকের মধ্যে মুখ লুকিয়ে ভেঙে পড়ে কাঁদতে লাগলো। তার কান্নায় শাড়ির আঁচল ভিজে গেল। আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি ঈশান, আমি তো তোমাকে মানুষ করতে চেয়েছিলাম, তোমাকে সফল দেখতে চেয়েছিলাম। আর আজ তুমি বলছো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি? ঈশান তুলির মাথায় হাত রাখলো, ধীরে ধীরে তুলে ধরে কপালে চুমু দিল। আমি কাউকে বিয়ে করিনি ম্যাম, কারণ আমার বউ আমার সবকিছু, শুধুই আপনি। তুলির হাত আরো শক্ত করে জড়িয়ে ধরলো ঈশানকে। তার কান্না থামছে না, কাঁধটা কাঁপছে বারবার। আমি তো শুধু তোমাকেই চেয়েছিলাম, শুধু তোমাকেই। তুমি ছাড়া বাঁচবো কিভাবে? এবার আর কখনো আপনাকে কাঁদতে দেব না ম্যাম, আপনি আমার, শুধু আমার। বিছানার নরম আলোটা ঠিক যতটা দরকার ততটাই উষ্ণ ছিল। দুজনের চোখে এখনো কান্নার দাগ, তবে সেই কান্নার মধ্যে এক ধরনের নিশ্চয়তা, ফিরে পাওয়ার শান্তি। ঈশান একটু দূরে সরে দাঁড়িয়ে, তার চোখে তখন আর সেই ভীত দ্বিধাহীন জুনিয়র ছেলেটা নেই, বরং এমন এক মানুষ যে 5 বছর ধরে শুধু তাকে পাওয়ার জন্য যুদ্ধ করেছে। ঈশান গভীর শ্বাস নিল, ধীরে ধীরে এগিয়ে এলো। অনেক হয়েছে ম্যাম, বিয়ে করেছি কতক্ষণ হয়ে গেল, আর এখনো বাঁশুরি করতে পারলাম না। তুলি লজ্জায় মুখ নামিয়ে ফেলো, তার গালে দুপাশ লাল হয়ে উঠেছে। ঈশান আরো এগিয়ে এসে মুচকি হাসলো। আজ আর কোনো অজুহাত চলবে না, এবার বাসর করব। তুলি মাথা তুলে এক মুহূর্ত তাকালো। সেই চোখ জোড়া লজ্জা, ভয় আর ভালোবাসা সব মিলেমিশে এক অদ্ভুত কম্পন। পরের মুহূর্তে ঈশান হঠাৎ ঝুঁকে তুলিকে কোলে তুলে নিল। তুলির মুখে চমকে ওঠা নিঃশ্বাস বের হয়ে গেল। ঈশান কি করছো? যা 5 বছর আগে করা উচিত ছিল আজ সেটাই করব। ধীরে ধীরে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। তুলি তার কাঁধে হাত জড়িয়ে রাখলো, মনে গভীর লজ্জা আবার অস্থির মমতা। বিছানার আলতো করে শুয়ে দিল তাকে। তুলির শাড়ির পাড় ছড়িয়ে পড়লো সাদা চাদরে, ছবির মতো সুন্দর দৃশ্য। ঈশান দুহাতে তুলির মুখটা ধরে বলল, আজ তোমাকে ছাড়বো না। এত বছর পরে তোমাকে সত্যি সত্যি কাছে পেয়েছি, আর 1 ইঞ্চি দূরে যেতেও দেব না। তুলি নিঃশ্বাস কেঁপে উঠল। সে শ্বাস আটকে তাকিয়ে আছে ঈশানের চোখে। তার চোখে যে ভালোবাসা, তা কোনোদিন ভুলে থাকা মানুষকে দেখতে পায় না। ঈশান ধীরে মুখ কাছে আনলো। মুক্তটা জমে ওঠার আগে তুলির ঠোঁটে নরম দীর্ঘ চুমু রাখলো। তুলি প্রথমে স্থির হয়ে গেল, তারপর নিজের হাতে ঈশানের গলা জড়িয়ে আরো কাছে করে নিল। 5 বছর ধরে জমে থাকা ভালোবাসা, অভিমান, অপেক্ষা সব এক মুহূর্তে গলে গিয়ে দুজনকে এক করে দিল। চুমুর ভাগে তুলি ফিস ফিস করে বলল, আজ তোমাকে পেয়ে মনে হচ্ছে আমি আবার বেঁচে উঠেছি ঈশান। এবার আর কখনো দূরে যেতে দেব না। এই বাসর আমাদের নতুন শুরু। তুলি চোখ বন্ধ করে তার বুকে মুখ লুকিয়ে দিল। ঈশান তুলির মুখটা তুলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। খুব যত্ন করে কিস করতে থাকলো তুলিকে। তুলিও ঈশানের সাথে সাড়া দিতে লাগলো।
ঈশান তুলির উপর থেকে আঁচল ফেলে দিয়ে বুকে মুখ ডুবিয়ে দিল। তুলি কেঁপে উঠল ঈশানের স্পর্শে। ঈশান সারা শরীরে চুমুর বর্ষণ বইয়ে দিতে লাগলো। তুলি ঈশানের চুল খামচে ধরলো। ঈশান আরো উন্মাদ হয়ে গেল। তুলির বুকে গলায় নাভিতে চুমু দিতে লাগলো। তুলি আর থাকতে না পেরে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশান তুলির অবস্থা বুঝতে পেরে দুজনের শরীর এক করে দিল। দুজন ভালোবাসার মানুষ এতগুলো বছর পরে এক হয়ে গেল। একে হয়তো বলে সত্যিকারের ভালোবাসা। বেঁচে থাকে আজীবন। ভালো থাকুক তাদের ভালোবাসা।